আমার হচ্ছে আজকের টপিক হিমোস্ট্যাসিস, তারপর হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার আর থ্রম্বাস এম্বোলিজম, যতটুকু পারা যায় ততটুকু দেখবো আর কি। তো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন মানে পড়ানোর মধ্যেই কোশ্চেন করতে পারবে। তো হিমোস্ট্যাসিস আমরা জানি এটার নাম থেকেই, যে হিমো মানে তো ব্লাড, স্ট্যাসিস মানে থামায় দাও। তো যদি কোথাও ব্লিডিং হয়, কোথাও ইনজুরির কারণে ব্লিডিং হতে যায়, তাহলে বডির যে নর্মাল একটা স্পন্টেনাস মেকানিজম আছে এই ব্লিডিংটা থামানোর জন্য, সেটাই হচ্ছে হিমোস্ট্যাসিস। হিমোস্ট্যাসিসের প্রসিডিউরটা আমাদের একটু জানতে হবে। তো সেজন্য আমরা একটু ছবি দেখি। যে কোনো জায়গায় যদি আমাদের একটা ব্লাড ভেসেলের লাইনিং গুলো দেখি আমরা, এটা হচ্ছে, এটা ব্লাড ভেসেলস আমরা দেখতেছি। তো এই যে লাইনিং, এন্ডোথেলিয়াল লাইনিং, যে কোনো জায়গায় যদি এন্ডোথেলিয়াল রাপচার হয়, ইনজুরি হয়, সাডেন একটা ভ্যাসোকনস্ট্রিকশন হবে, যেটা করলে রিফ্লেক্স নিউরোনাল মেকানিজমের কারণে হয় ভ্যাসোকনস্ট্রিকশন। আর একটা হতে পারে যে এন্ডোথেলিয়াম থেকে এন্ডোথেলিন আসে, সে ভ্যাসোকনস্ট্রিকশন করে। এটা ট্রানজিয়েন্ট একটা পিরিয়ড, খুব সামান্য সময়ের জন্য এটা হয়। এরপরে প্লেটলেট তার অ্যাকশনে আসে। তো এই যে আমাদের যে এই যে এন্ডোথেলিয়াল সেল, এই যে এন্ডোথেলিয়াল সেল, এন্ডোথেলিয়ামের নিচে কি আছে? বেজমেন্ট মেমব্রেন। তার নিচে হচ্ছে সাব এন্ডোথেলিয়াল ম্যাট্রিক্স বা কোলাজেন টিস্যু। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে এন্ডোথেলিয়ামের নিচের যে অংশটা, যেটাকে ব্লাড তার জীবনে কোনোদিন চোখে দেখে না নর্মাল কন্ডিশনে। নর্মালি আমাদের ব্লাড ফ্লো হচ্ছে ল্যামিনার ব্লাড ফ্লো বলি। ল্যামিনার ব্লাড ফ্লো মানে হচ্ছে সেন্ট্রাল এক্সিস বরাবর যাবে হচ্ছে ব্লাড সেলগুলো, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। আর এই চারপাশ দিয়ে যাবে হচ্ছে প্লাজমা, ফ্লুইড লেয়ারটা। ভিতর দিয়ে যাবে সেল, সাইড দিয়ে যাবে প্লাজমা। এটা হচ্ছে ল্যামিনার ব্লাড ফ্লো। তো ল্যামিনার ব্লাড ফ্লো থাকলে এই সেলগুলো কখনো এদিকে আসে না সাধারণত। কিছু আছে সার্কুলেটিং আর মার্জিনাল পুল, সেটার কথা বলতেছি না। সাধারণত এদিকে আসে না। আসলেও তারা এই যে এন্ডোথেলিয়ামের নিচের যে সাব এন্ডোথেলিয়াল ম্যাট্রিক্স, এটাকে কোনোদিন চোখে দেখে না, কারণ ইনট্যাক্ট এন্ডোথেলিয়াম থাকে। তো এন্ডোথেলিয়ামের ইনট্যাক্টনেসের কারণে এসব তারা চোখে দেখে না। তো যদি কোনো কারণে এন্ডোথেলিয়াম ইনজুরি হয়ে যায়, রাপচার হয়ে যায়, ছিঁড়ে যায়, তাহলে সাব এন্ডোথেলিয়াল ম্যাট্রিক্সটা এক্সপোজ হয়ে যায়। সাব এন্ডোথেলিয়াল ম্যাট্রিক্সটা হাইলি থ্রম্বোজেনিক। হাইলি থ্রম্বোজেনিক মানে হচ্ছে থ্রম্বাস, থ্রম্বোজেনিক মানে হচ্ছে যে থ্রম্বাস জেনেসিস মানে উৎপাদন বা প্রডিউস করে। তো এই সাবস্টেন্সটা, সাবএন্ডোথেলিয়াল ম্যাট্রিক্স, এগুলো হাইলি থ্রম্বোজেনিক মানে থ্রম্বাস তৈরিতে খুবই হেল্পফুল, খুবই মানে অ্যাক্টিভ। তারা থ্রম্বাস তৈরিতে অ্যাক্টিভলি কাজ করে। তো যদি এন্ডোথেলিয়াম রাপচার হয়, ছিঁড়ে যায়, উড়ে যায়, যে কোনো ভাবে সরে যায়, বা এন্ডোথেলিয়াল ডিসফাংশন হতে পারে, এন্ডোথেলিয়াল অ্যাক্টিভেশন হতে পারে, এটা আমরা পরে বলবো এন্ডোথেলিয়াল অ্যাক্টিভেশন বা ডিসফাংশনটা কি আসলে। তো এইসব হইলে এই সাব এন্ডোথেলিয়াল ম্যাট্রিক্সটা এক্সপোজ হতে পারে। যদি এক্সপোজ হয়, তাহলে এখানে সাব এন্ডোথেলিয়ামে এই ম্যাট্রিক্স এখানে বা কোলাজেন এখানে থাকে হচ্ছে ভন উইলিগ্রান ফ্যাক্টর। এখানে থাকে প্লেটলেট থেকে ভন উইলিগ্রান ফ্যাক্টর আসে, এন্ডোথেলিয়াল সেল থেকে ভন উইলিগ্রান ফ্যাক্টর আসে। হ্যাঁ, তো ভন উইলিগ্রান ফ্যাক্টর অনেকগুলো সোর্স থেকে আসে। আমরা বললাম প্লেটলেট থেকে আসে, এন্ডোথেলিয়াম থেকে আসে, বা সাব এন্ডোথেলিয়াল কোলাজেনও আছে। তো এই যে এন্ডোথেলিয়াম থেকে যে আসে ভন উইলিগ্রান ফ্যাক্টর, এন্ডোথেলিয়ামের একটা, ধরা যাক এটা যদি, এই যে এটা এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়ামের ভিতরে কিছু এরকম প্যাকেট থাকে আর কি। যেটাকে আমরা বলি ওয়েবল প্যালেট বডিজ। এটা আগের ক্লাসে বলেছিলাম, ওয়েবল প্যালেট বডিজ। এটা আসলে একটা গ্লু ফ্যাক্টরি। গ্লু মানে আঠা, আঠার ফ্যাক্টরি। কেন আঠার ফ্যাক্টরি বলা হয়? কারণ এই যে ওয়েবল প্যালেট বডিজ থেকে কি আসে, একটা হচ্ছে ভন উইলিয়ান ফ্যাক্টর বললাম আমরা এখানে। এই ভন উইলিয়ান ফ্যাক্টর একটা আঠার মতো কাজ করে, অ্যাডেশনের জন্য কাজ করে। এটা আমরা ডিটেলস বলতেছি। এখান থেকে ওয়েবল প্যালেট বডিজ থেকে আরো একটা জিনিস আসে, সেটা হচ্ছে সিলেকটিন। আমরা ওই ইনফ্লামেশন চ্যাপ্টারে পড়েছি, পি সিলেকটিন, ই সিলেকটিন। তো এই সিলেকটিন গুলো আসে, সিলেকটিন গুলো তো অ্যাডিশনে কাজ করে। যেহেতু এরা অ্যাডিশনে কাজ করে, এই যে সিলেকটিন, তারপর হচ্ছে ভন নিউটন ফ্যাক্টর, এবং সেগুলো যদি ওয়েবল প্যালেট বডিতে থাকে, এই জন্য এটাকে অনেক সময় বলা হয় গ্লু ফ্যাক্টরি, আঠার ফ্যাক্টরি, আঠার মতো কাজ করে বলে। তো এখন এই যে এখানে এসে ভন উইলিগ্রান ফ্যাক্টর বাইন্ড করবে, বা এখন যদি ভন উইলিগ্রান ফ্যাক্টর বাইন্ড করে, ছবিটা দেখি নিচে। এই যে
এই যে ছোট ডট 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 লাল কালার ডট গুলো দেখতেছি, এগুলো আসলে বোঝানো হয়েছে ভন উইলিয়াম ফ্যাক্টর। তাহলে ভন উইলিয়াম ফ্যাক্টর বাইন্ড করবে। আমি প্রথমে একটু সংক্ষেপে বলি, পরে গিয়ে আরো ডিটেলসে যাবো। প্রথমে শর্টকাট বলি যে জিনিসটা কি হয়। এই যে এন্ডোথেলিয়াল ইনজুরি হয়ে গেছে, সাব এন্ডোথেলিয়াল কোলাজেন বা ম্যাট্রিক্স এক্সপোজ হয়ে গেছে, এখানে ভন উইলিয়াম ফ্যাক্টর বাইন্ড করছে। এই ভন উইলিয়াম ফ্যাক্টরের সাথে বাইন্ড করবে প্লেটলেট। এটার নাম হচ্ছে প্লেটলেট, কারণ এটা প্লেটের মতো বা ডিস্ক শেপ, এজন্য নাম প্লেটলেট, প্লাটিলেট না। তো প্লেটলেট হচ্ছে বাইন্ড করবে ভন নিউরন ফ্যাক্টরের সাথে। বাইন্ড করলে, আচ্ছা ওর আমরা, আচ্ছা একটা জিনিস এখানে একটা কোশ্চেন করি, প্লেটলেটে কিন্তু নিউক্লিয়াস থাকে না, হ্যাঁ? আরবিসিতে যেমন নিউক্লিয়াস থাকে না, প্লেটলেটেও এরকম নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকে না কেন? কারণ হচ্ছে প্লেটলেটটা তৈরি হয় মেগা ক্যারিওসাইট থেকে। মেগা ক্যারিওসাইট থেকে বোন ম্যারোতে। ধরা যাক আমি যদি এটা বোন ম্যারো, ধরা যাক এটা বোন ম্যারো, এখানে বোন ম্যারোতে মেগা ক্যারিওসাইট গুলো আছে। মেগা ক্যারিওসাইটে এরকম ফিঙ্গারের মধ্যে কিছু প্রজেকশন থাকে। বড় সেল তো, মেগা মানে বড়, ক্যারিও মানে নিউক্লিয়াস, সাইট মানে সেল। তো এরকম মেগাক্যাপসিটি এরকম ফিঙ্গারের মতো প্রজেকশন থাকে। মাঝখানে হচ্ছে বড় নিউক্লিয়াস থাকে, আর এরকম ফিঙ্গারের মতো প্রজেকশন থাকে। তো এই আরবিসি বোন ম্যারো সাইনোসয়েডের মধ্যে এরকম ফিঙ্গার গুলো এরকম মানে প্রজেক্টেড হয়ে থাকে। তো যখন ব্লাড ফ্লো যায় তখন এই ফিঙ্গার গুলো ভেঙে 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 ছোট 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 টুকরো টুকরো হয়ে প্লেটলেট তৈরি হয়। ধরা যাক এই যে এখানে একটা টুকরা হলো, এখানে একটা টুকরা হলো, এখানে টুকরা হলো, থাউজেন্ডস অফ প্লেটলেট তৈরি হতেছে একটা মেগাক্যাপসিড থেকে। তো এই প্লেটলেট গুলো আসলে তাহলে তৈরি হতে কি হবে? মেগাক্যারোসাইটের সাইটোপ্লাজম ব্রেকডাউন হয়। তাহলে প্লেটলেটে শুধু সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে না, কারণ নিউক্লিয়াসের পার্ট তো আসেই না ওর মধ্যে। তো প্লেটলেট হচ্ছে অ্যানিউক্লিয়েটেড একটা সেল। তো প্লেটলেট, আমরা আগের কথা ফেরত আসি, যদি ইনজুরি হয়, ভাস্কুলার ইনজুরি, সাবএন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে ভন উইলিব্রেন ফ্যাক্টর বাইন্ড করে। ভন উইলিব্রেন ফ্যাক্টরটা আঠা, আমরা আগেই বললাম। এই আঠাটা কার সাথে লাগে? এদিক একদিকে লাগবে কোলাজেনের সাথে, একদিকে লাগবে প্লেটলেটের সাথে, তাহলে এটা একটা আঠা। তাহলে প্লেটলেটের সাথে লাগলো, কোলাজেনের সাথে লাগলো। তো এই ডিটেলস আমরা একটু পরে যাইতেছি। ধরা যাক প্লেটলেটের সাথে লাগলো। এই যে প্লেটলেট ভন উইলেন ফ্যাক্টর দিয়ে এই যে সাব এন্ডোথেলিয়াল ম্যাট্রিক্স বাইন্ড করলো, এই জিনিসটার নাম প্লেটলেট অ্যাডহেশন। প্লেটলেট অ্যাডহেশন প্রতিটা স্টেপে জানতে হবে, কারণ প্রতিটা স্টেপের সাথে একটা করে ডিজিজ জড়িত, একটা করে রোগ জড়িত। তো প্লেটলেট অ্যাডহেশন হইলো, ভালো কথা। তো প্লেটলেট অ্যাডহেশন হইলো, হওয়ার পরে প্লেটলেট কিছু, আচ্ছা সংক্ষেপে যদি বলি আগে, তো প্লেটলেট অ্যাডহেশন হলো, এরপর নতুন নতুন প্লেটলেট এসে এর সাথে যোগ দিবে, এর সাথে বাইন্ড করবে। এই যে এর সাথে যে নতুন নতুন প্লেটলেট এসে বাইন্ড করলো, এটার নাম হচ্ছে প্লেটলেট অ্যাগ্রিগেশন। শর্ট মানে প্রথমে আগে শর্টকাট স্টেপটা বলতেছি। এটা হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি হইলো, ট্রানজিয়েন্ট ভাসোকনস্ট্রিকশন হইলো, এরপর সাব এন্ডোথেলিয়াল ম্যাট্রিক্সের সাথে ভন নিউরন ফ্যাক্টর বাইন্ড করলো, তার সাথে প্লেটলেট এসে বাইন্ড করলো, এটা অ্যাডেশন। তারপর নতুন করে প্লেটলেট এসে যদি বাইন্ড করে, প্লেটলেট সাথে প্লেটলেটের বাইন্ড হলে এটার নাম প্লেটলেট অ্যাগ্রিগেশন। তাহলে প্লেটলেট যখন নন প্লেটলেট কোনো সাবস্টেন্সের সাথে বাইন্ড করতেছে সেটা নাম হচ্ছে অ্যাডহেশন। প্লেটলেট যখন প্লেটলেটের সাথে বাইন্ড করতেছে সেটা নাম হচ্ছে অ্যাগ্রিগেশন। এরপর এইটা হচ্ছে প্রাইমারি প্লেটলেট প্লাগ। এই যে আর যখন অ্যাগ্রিগেশন হয়ে যাবে, অনেক প্লেটলেট এসে জড়ো হবে, এটা নাম হচ্ছে প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাগ বা প্রাইমারি প্লাগ। এখন এটা শক্তপোক্ত হয় নাই, এটাকে শক্তপোক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে শক্তপোক্ত করতে হলে কি লাগবে? ফিব্রিন লাগবে। ফিব্রিনোজেন থেকে ফিব্রিন তৈরি হতে হবে। তো ফিব্রিনোজেন থেকে ফিব্রিন তৈরি হতে হলে আসলে কোয়াগুলেশন পাথওয়ে অ্যাক্টিভেট হতে হবে, কোয়াগুলেশন ক্যাসকেড। তো কোয়াগুলেশন ক্যাসকেড অ্যাক্টিভেট হবে, ইন্ট্রিনসিক পাথওয়ে, এক্সটেনসিভ পাথওয়ে, আমরা এগুলো পরে আসছি ফিজিওলজিতে। ইন্ট্রিনসিক এবং এক্সটেনসিভ পাথওয়ে আমরা ডিটেলস বলবো, এখন শুধু এতটুকুই বলি। ইন্ট্রিনসিক এবং এক্সটেনসিভ পাথওয়ের ফলে অ্যাক্টিভেট হলে শেষ পর্যন্ত ফিব্রিন ডিপোজিট হবে। ফিব্রিন যখন এর ভিতরে ভিতরে ফিব্রিন ঢুকবে, এই যে এর ভিতরে ভিতরে ফিব্রিন ঢুকবে, তখন এগুলো শক্ত হয়ে যাবে, তখন টাইট হয়ে যাবে। এটা হচ্ছে সেকেন্ডারি হিমোস্ট্যাটিক প্লাগ। তো এই যে ঘটনাটা হইতেছে, প্রাইমারি প্লাগ, সেকেন্ডারি প্লাগ, এটা তো আর সারা জীবন চলতে পারে না, এটা তো সবসময় চলতে পারে না। এটা সবসময় চললে তখন ক্ষতি হয়ে যাবে। তো এটাকে থামাইতে হবে। থামানোর জন্য ক্লট স্টেবিলাইজ করে ক্লট রিজলভ করতে হবে। সেজন্য বডির আবার টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর অ্যাক্টিভ হবে। প্লাজমিনোজেন আবার ফিব্রিনকে ব্রেকডাউন করবে, মানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স আর কি। তারপর একসময় ক্লট রিজলিউশন হয়ে যাবে, ডিজলভ হয়ে যাবে। এই হচ্ছে নর্মাল কথা। এখন এটাকে আমরা একটু ডিটেলস করবো। তাহলে ডিটেলস কি আমরা শুরু করি। সেটা হচ্ছে ডিটেলস করবো কারণ এগুলো লাগবে। সেটা হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি হলো, ট্রানজিয়েন্ট ভ্যাসোকনস্ট্রিকশন হলো, তারপর সাব এন্ডোথেলিয়াল ম্যাট্রিক্স যেটা, সেখানে ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর বাইন্ড করবে। আমরা একটু ছবি যদি আঁকি,
ছবি এঁকে দেখানোর চেষ্টা করি। স্যার এইখানের যে ভন উইলিব্রেন্ড ফ্যাক্টর, এটা তো ব্লাডে আগে থেকেই থাকে। হ্যাঁ, ব্লাডে থাকে, তারপর হচ্ছে এটা ওই সাবএন্ডোথেলিয়াল কোলাজেন যে ওখানে থাকে, তারপর হচ্ছে প্লেটলেট থেকেও আসে, এন্ডোথেলিয়াল সেল থেকেও আসে। আর ভন ফ্যাক্টর তো ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করে, ওই যে ফ্যাক্টর 8-এর। এই জন্য হচ্ছে ওই ভন উইলিয়ান ডিজিজ যেটা, ভন উইলিয়ান ডিজিজ বলি না আমরা একটা, ভন উইলিয়ান ডিজিজে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম দুটাই জি কিন্তু স্যার। ইনক্রিজ করে, দুইটাই ইনক্রিজ করে। তার একটা কারণ হচ্ছে এটাই যে ওর দুইটা জায়গাতে ফাংশন আছে। সেটা আমরা দেখি পরে বলবো, বলার চেষ্টা করবো। ওই এক্সটেন্সিভ পাথওয়ে তো ফাংশন আছে আবার। মানে কোয়াগুলেশনের ফাংশন আছে, আবার হচ্ছে হ্যাঁ, এই প্লেটলেটের অ্যাডিশনের ফাংশন আছে, যার কারণে ব্লিডিং টাইম ক্লটিং টাইম দুটাতেই ইনক্রিজ করে আর দুটোই কি। বার। হ্যাঁ। আচ্ছা, তো আমরা যদি একটু ছবি এঁকে দেখার চেষ্টা করি জিনিসটা কি হয়। ধরা যাক এটা একটা এন্ডোথেলিয়াম, ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াল লাইনিং, এটা হচ্ছে ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াল লাইনিং আঁকলাম আর কি। তো ধরা যাক এই জায়গায় আমাদের ড্যামেজ হয়ে গেছে, হ্যাঁ, এই জায়গায় আমাদের ড্যামেজ হয়ে গেছে, এই জায়গাটা এন্ডোথেলিয়ামটা উঠে গেছে, রাপচার হয়ে গেছে ধরা যাক। তো তাহলে সাব এন্ডোথেলিয়াল ম্যাট্রিক্স এক্সপোজ হয়ে গেছে। তো এখানে আমরা কি বাইন্ড করবে বললাম, ভন উলিয়ান ফ্যাক্টর। তাহলে আমি, এটা হচ্ছে ভন উলিয়ান ফ্যাক্টর। তো ভন উলিয়ান ফ্যাক্টরের সাথে আমরা বললাম এটা একটা আঠা, তো এর সাথে বাইন্ড করবে কি, একদিকে কোলাজেন, একদিকে হচ্ছে প্লেটলেট। তো প্লেটলেটের আমরা নাম বললাম প্লেটের মতো, ডিস্কের মতো, এই জন্য নাম প্লেটলেট। তো প্লেটলেট যখন বাইন্ড করবে, ওর কয়েকটা জিনিস চেঞ্জ হবে। একটা হচ্ছে ওর শেপ চেঞ্জ হবে। ও হলো ডিস্ক শেপ, গোল। তো গোল থেকে হয়ে যাবে একটু চ্যাপ্টা, গোল থেকে হয়ে যাবে একটু চ্যাপ্টা। তো গোল থেকে যদি চ্যাপ্টা হয়, সরি, শেপ চেঞ্জ হয়ে গেল। তো এইরকম প্লেটেড হয়ে গেলো চ্যাপ্টা। তো চ্যাপ্টা হয়ে গেল প্লেটলেট গুলো, তাহলে এই চ্যাপ্টা হওয়ার সুবিধা, এবং ওদের স্পাইকি একটা প্রজেকশন হবে, স্পাইকি প্রজেকশন, মানে স্পাইকি স্পাইকি হয়ে যাবে শরীরটা। এর উদ্দেশ্য হচ্ছে ওর সার্ফেস এরিয়া বাড়ানো আর কি, কারণ ওর সার্ফেসে অনেক কাজ হবে। ওর সার্ফেসে ফসফোলিপিড গুলো, ফসফোলিপিড লেয়ারের একটা বিছানা বিছাই দিবে, যে বিছানায় এসে ক্যালসিয়াম বসবে। ওই ওরা যদি ফসফোলিপিড নেগেটিভ, ক্যালসিয়াম পজিটিভ চার্জ ক্যালসিয়াম এসে বসবে, এই ক্যালসিয়ামের জন্য বিছানা পাতবে হচ্ছে প্লেটলেট। তাহলে শেপটা চেঞ্জ হবে। এই যে শেপ চেঞ্জ হইলো এবং একটু স্পাইকি হইলো, এটাও ওর একটা অ্যাক্টিভেশনের স্টেপ আর কি। তো প্লেটলেট অ্যাডেশন হইলো, অ্যাডেশন বললাম কি, যখন প্লেটলেট একটা নন প্লেটলেট সার্ফেসের সাথে বাইন্ড করবে, তাহলে প্লেটলেট অ্যাডেশন হইলো, তারপর শেপ চেঞ্জ হলো, স্পাইকি 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 প্রজেকশন হইলো, এবং ওরা কিছু গ্র্যানিউলস রিলিজ করবে, যেটাকে বলবো রিলিজ রিয়াকশন। তাহলে স্টেপগুলো আমরা বোঝার চেষ্টা করি। প্লেটলেট অ্যাডেশন, শেপ চেঞ্জ, তারপর হচ্ছে রিলিজ রিয়াকশন। তো রিলিজ কি কি রিলিজ করবে, ওদের গ্র্যানিউলস আছে আলফা গ্র্যানিউলস আর ডেন্স গ্র্যানিউলস, আলফা গ্র্যানুলস আর ডেন্স গ্র্যানুলস। তো এগুলোতে কোনটাতে কি থাকে, যেমন এই যে আলফা গ্র্যানুলস এর সাথে থাকে ভন উইলিয়ান ফ্যাক্টর, বললাম যে প্লেটলেটে ভন উইলিয়ান ফ্যাক্টর থাকে। তারপর হচ্ছে প্লেটলেট ফ্যাক্টর 4 থাকে, পিডিজিএফ মানে প্লেটলেট গ্রোথ ফ্যাক্টর, এইসব থাকে। ডেন্স গ্র্যানুলস থাকে এডিপি। যেটা আমাদের গুরুত্বপূর্ণ এখানে সেটা হচ্ছে এডিপি, যেটা আমরা মনে রাখবো আর কি, এ ডি পি। আর দুইটা জিনিস অন্তত মনে রাখবো যে কি রিলিজ করে, এটা হচ্ছে এডিপি। আর যদি আমরা ইনফ্লামেশন চ্যাপ্টার করে থাকি সবাই, আমরা কিন্তু জানি যে ইনফ্লামেশনে পড়েছিলাম যে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজম পাথওয়ে, যে মেমব্রেন ফসফোলিপিড। তো প্লেটলেটের একটা সেল, ওর মেমব্রেন আছে, মেমব্রেনে ফসফোলিপিড আছে, সেই ফসফোলিপিড থেকে ফসফোলাইপেজ এনজাইম দিয়ে ব্রেকডাউন হয়ে তৈরি হয় অ্যারাকিডোনিক অ্যাসিড। অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে দিয়ে প্রোস্টাগ্ল্যান্ডিন G2, প্রোস্টাগ্ল্যান্ডিন H2 এসব তৈরি হয় আমরা জানি। যদি মনে করে থাকি, ওই চার্ট কিন্তু আমাদের সারা জীবন ইয়েস স্যার। লাগবে, ওটা মনে রাখতে হবে। প্রোস্টাগ্ল্যান্ডিন এইচ ইয়েস। টু এখন প্লেটলেটে একটা এনজাইম থাকে, তার নাম হচ্ছে থ্রোম্বোক্সেন সিনথেজ, থ্রোম্বোক্সেন সিনথেজ। এই এনজাইম দিয়ে প্রোস্টাগ্ল্যান্ডিন H2 থেকে থ্রোম্বোক্সেন সিনথেজ এনজাইম দিয়ে সে তৈরি করে থ্রোম্বোক্সেন A2, থ্রোম্বোক্সেন A2। থ্রোম্বোক্সেন A2 হচ্ছে খুবই 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 পটেন্ট একটা ভ্যাসোকনস্ট্রিক্টর প্লাস প্লেটলেট অ্যাগ্রিগেটর, মানে প্লেটলেট অ্যাগ্রিগেশনে হেল্প করে। তাহলে থ্রোম্বোক্সেন A2 তৈরি করবে প্লেটলেট, আর হচ্ছে এডিপি রিলিজ করবে, এই এডিপিও প্লেটলেট অ্যাগ্রিগেশন করে। তাহলে আমরা পয়েন্টগুলো আবার দেখি। এটা বারবার বলতেছি কারণ এই স্টেপগুলো মানে ছেলেপেলেরা বুঝে না, অনেক সময় মুখস্থ করে এটা, আর জীবনে পড়াই লাগবে না, এইভাবে এটা বুঝে ফেলতে হবে। এই যে
এন্ডোথেলিয়াল রাপ্চার হয়ে গেছে, ট্রানজিয়েন্ট ভ্যাসোকনস্ট্রিকশন হয়েছে, সাব এন্ডোথেলিয়াল কোলাজেন এক্সপোজ হয়ে গেছে, এর সাথে ভন নিউরন ফ্যাক্টর বাইন্ড করছে, তার সাথে প্লেটলেট বাইন্ড করছে। ভন নিউরন ফ্যাক্টর আঠা, তো দুই প্রান্তে দুটা জিনিস থাকবে, এক পাশে প্লেটলেট এক পাশে সাব এন্ডোথেলিয়াল ম্যাট্রিক্স। প্লেটলেট যে বাইন্ড করলো এটার নাম প্লেটলেট অ্যাডিশন। প্লেটলেট অ্যাডিশন হইলো, তারপর শেপ চেঞ্জ করলো, তারা রিলিজ করলো কিছু সাবস্টেন্স, সেটার নাম রিলিজ রিয়াকশন। তার মধ্যে মিনিমাম দুইটা মনে রাখবো আমরা, এডিপি আর হচ্ছে থ্রম্বোক্সেন A2। এখন এরা ভ্যাসোকনস্ট্রিক্টর, পটেন্ট ভ্যাসোকনস্ট্রিক্টর প্লেটলেট অ্যাগ্রিগেটর। তো প্লেটের অ্যাগ্রিগেটর মানে কি? আরো আরো প্লেটলেটকে টেনে টেনে নিয়ে আসবে, তো নতুন নতুন প্লেটলেট এসে সাথে বাইন্ড করবে, তারা আবার অ্যাক্টিভ হবে, মানে ওই যে শেপ চেঞ্জ করবে, রিলিজ করবে। তাহলে এই যে প্লেটলেট অ্যাডিশন হলো, রিলিজ করলো, রিক্রুট করতেছে, প্লেটলেট অ্যাগ্রিগেশন হইতেছে, তারা আবার রিলিজ রিয়াকশন করতেছে, আবার অ্যাগ্রিগেশন হইতেছে, আবার রিলিজ রিয়াকশন, আবার অ্যাগ্রিগেশন, আবার রিলিজ রিয়াকশন, আবার অ্যাগ্রিগেশন। এই ঘটনাটা পুনরায় পুনরায় ঘুরতে ঘুরতে এখানে প্রচুর পরিমাণে প্লেটলেট জমে যাবে। তাহলে এই যে প্লেটলেট জমলো, এটা, এই যে প্লেটলেট দিয়ে প্রাইমারিলি চেষ্টা করলো এই যে এই এই ইনজুরিটাকে প্লাগ করার, বন্ধ করে দেওয়ার। কোথাও যদি পানি ড্রেন বা কোথাও যদি লিকেজ হয়, আমরা একটা সিপি দেওয়ার চেষ্টা করি, মানে প্লাগ দেওয়ার চেষ্টা করি, ওই ওখান থেকে এই প্লাগ শব্দটা আসছে। তাহলে একটা প্লেটলেট প্লাগ দিল, প্লাগ দিয়ে জাস্ট প্রাইমারিলি ব্লিডিংটা বন্ধ করলো বা মিনিমাইজ করলো। তাহলে এটার নাম হচ্ছে প্রাইমারি প্লেটলেট প্লাগ বা প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাগ। কোনো কোশ্চেন? আচ্ছা, এরপর এই ঘটনা তো শুধু প্লেটলেটের ঘটবে তা তো না। আমরা এই যেখানে আমরা কি বলেছিলাম যে এন্ডোথেলিয়াম রাপচার হয়ে গেছে, ইনজুর্ড হয়ে গেছে। তো টিস্যু যদি ড্যামেজ হয়, তাহলে টিস্যু থেকে কি আসে? টিস্যু ফ্যাক্টর। টিস্যু থেকে আসে টিস্যু ফ্যাক্টর। টিস্যু ফ্যাক্টর কি একটা কোয়াগুলেশন ফ্যাক্টর না? টিস্যু থ্রম্বোপ্লাস্টিন যেটা টিস্যু ফ্যাক্টর। তো টিস্যু ফ্যাক্টর আমরা জানি একটা পাথওয়েকে অ্যাক্টিভ করে, এক্সটেন্সিক পাথওয়ে আর ইন্ট্রিনসিক পাথওয়ে। এক্সটেন্সিক আর ইন্ট্রিনসিক মনে রাখবো কিভাবে? এটা আমরা অনেক সময় মনে রাখি না, এটা কিন্তু রেসিডেন্সি এক্সামে এখান থেকে প্রশ্ন আসেই। এটা মুখস্থ করার কোনো স্যার মাঝখানের এইটুক স্যার আমার নেটওয়ার্কের জন্য শুনতে পারিনি স্যার, একটু কাইন্ডলি যদি আরেকবার বলতেন। আচ্ছা, আবার আমরা এই হ্যাঁ, যে প্লেটেড এগ্রিগেশনের পরে রিলিজ রিয়াকশন হইলো, হ্যাঁ এর মাধ্যমে প্লেটলেট স্যার প্লেটেড প্লাগ অ্যাগ্রিগেশন হইলো, করলো, এর পরের পরে শুনতে পারিনি। রিলিজ রিয়াকশন হইলো। তো ওরা তো ওই যে এডিপি থ্রম্বোক্সিন একটু রিলিজ করতেছে, ওরা কি প্লেটেড অ্যাগ্রিগেটর। তো অ্যাগ্রিগেট নতুন নতুন প্লেটলেট আসতেছে। তো প্লেটলেট যখন নন প্লেটলেট সার্ফেসের সাথে বাইন্ড করে সেটার নাম হচ্ছে অ্যাডহেশন। প্লেটলেট যখন প্লেটলেটের সাথে বাইন্ড করে সেটার নাম হচ্ছে অ্যাগ্রিগেশন। তো নতুন প্লেটলেট আসবে, তারা আবার বাইন্ড করবে, তারা শেপ চেঞ্জ করবে, তারা আবার রিলিজ করবে, রিলিজ রিয়াকশন। আবার প্লেটলেট আসবে, মানে রিক্রুটমেন্ট এন্ড অ্যাগ্রিগেশন। আবার তারা রিলিজ করবে, রিলিজ রিয়াকশন, অ্যাগ্রিগেশন, মানে এই ঘটনা ঘটতেই থাকবে। প্লেটেড অ্যাডেশন, রিলিজ রিয়াকশন, অ্যাগ্রিগেশন, রিলিজ রিয়াকশন, অ্যাগ্রিগেশন, অনেক প্লেটেড জমে প্লেটেড প্লাক তৈরি করলো। এখন এরপরে আমরা কোয়াগুলেশন পাথরতে ঢুকবো। আমি বললাম যে টিস্যু ইঞ্জুরি হয়ে গেছে। টিস্যু ইঞ্জুরি হলে টিস্যু থেকে আসবে টিস্যু ফ্যাক্টর। টিস্যু ফ্যাক্টর এক্সটেন্সিভ পাথওয়ে অফ কোয়াগুলেশনকে অ্যাক্টিভেট করে, আমরা এটা জানি। তো আমরা বললাম কোয়াগুলেশন ফ্যাক্টরটা সারা জীবন পরীক্ষায় আসে, এটা লাগবে আর কি, মুখস্থ করার কিছু নাই, এটা বুঝলেই হবে। আমরা ছবিটা দেখি, মনে রাখার চেষ্টা করি ছবিটা দেখে। আচ্ছা, এই এই ছবিটা আমরা দেখি একটু। এই যে এই পাথ, এটা হচ্ছে এক্সটেন্সিভ পাথওয়ে, এটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে, এটা হচ্ছে এক্সটেন্সিভ পাথওয়ে, এটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে, এটা হচ্ছে কমন পাথওয়ে। এটা হচ্ছে কমন পাথওয়ে। কোথায় কোন ফ্যাক্টর কাজে লাগে আমরা কি জানি? এক্সটেন্সিভ পাথওয়ে কত দিয়ে শুরু হয়? টিস্যু থ্রম্বোপ্লাস্টিন। আমরা বললাম যেটা টিস্যু ফ্যাক্টর, মানে ফ্যাক্টর 3। আর কত? 7। আমরা মনে রাখবো আমাদের উদ্দেশ্য হচ্ছে 10। উদ্দেশ্য হচ্ছে 10, সেন্টার যে সেন্টারে এই 10 বানানো। 10 বানাইতে পারি আমরা কি দিয়ে? 3+7, মানে মনে রাখার জন্য এটা বলতেছি। 3+7 দিয়ে হইতে পারে 10। তাহলে মনে রাখবো এক্সটেন্সিভ পাথওয়েতে এরকম যোগ করলেই হবে। 3+7, 10, মানে এক্সটেন্সিভ পাথওয়েতে ফ্যাক্টর 3 দিয়ে শুরু হবে, 7 কে অ্যাক্টিভেট করলে সে করবে 10 কে অ্যাক্টিভেট, তারপর কমন পাথওয়ে ঢুকে যাবে। এবার আসি ইন্ট্রিনসিক পাথওয়ে। ইন্ট্রিনসিক পাথওয়ে হচ্ছে বিয়োগ করব, ফ্যাক্টর 12 থেকে শুরু করব। 12, 12 থেকে 10-এ আসবো। তো 12 থেকে 12-এর পর এক এক করে বিয়োগ করবো। 12 থেকে এক বিয়োগ দিলে 11, 11 থেকে এক বিয়োগ দিলে 10, কিন্তু 10 তো আমরা উদ্দেশ্য, ওটাকে বাদ দিব। তাহলে 10 থেকে এক বাদ দিলে 9, 9 থেকে এক বাদ দিলে 8, মানে আস্তে আস্তে কমাবো। 12, 11, 9, 8, আসলাম 10-এ। এখন এটাতে, এটা কমন পাথ। কমন পাথ কি করব? গুণ করব। দেখেন, 1 × 2 × 5 কত হয়? 10। 1 × 2 × 5 = 10।
এইভাবে আমরা মনে রাখতে পারি যে কোন পাথওয়েতে কোনটা ইউজ হয়। 3 + 7 10, তাহলে এক্সটেন্সিভ পাথওয়ে হচ্ছে 3 আর 7 এর কাজ। তারপর ইন্টেন্সিভ বললাম, মাইনাস করে করে আসবো। 12 11, যদি 10 আছে 10 বাদ, 12 11 9 8 10। আর এই কমন পাথটা গুণ 1 × 2 × 5, তার মানে কমন পাথ থাকবে হচ্ছে ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 5, আর 10 তো হচ্ছে থাকবেই। তাহলে আমরা যদি ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক পাথটা বুঝি, তো ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক ব্যাপারটা কি, এটা বড় একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হতো, কিন্তু তারপরেও বলি, অনেক সময় ভাইভাতে আমাদেরকে কোশ্চেন ধরে যে আমরা যে ল্যাবরেটরিতে, তারপর টেস্ট টিউবে যে ব্লাড রাখি, সেখানে ইন্ট্রিনসিক পাথওয়েতে কোয়াগুলেশন হয় নাকি এক্সট্রিনসিক পাথওয়েতে কোয়াগুলেশন হয়। আমরা অনেক সময় চিন্তা করি ইন্ট্রিনসিক যেহেতু শরীরের ভিতরে, হয়তো এই জন্য ইন্ট্রিনসিক, তাহলে মানে ল্যাবে টেস্ট টিউবে ইন্ট্রিনসিক পাথওয়ে হয়। আসলে ঘটনাটা কি করছে, আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ইন্ট্রিনসিক নামটা দেওয়া হয়েছিল যখন দেখা গেছে ব্লাডে বাইরের কোনো কিছু লাগতেছে না, তার নিজের কম্পোনেন্ট দিয়েই সে ক্লট করতে পারতেছে। ধরা যায়, আচ্ছা অত ডিটেলসে না যাই, এটা তো সময় লাগবে, আমাদের সময় নেই আসলে। তো আমাদের ব্লাডের নিজের কম্পোনেন্ট ভিতরে যা যা আছে, ও তাই তাই দিয়েই ক্লট করতে পারতেছে। একটা টেস্ট টিউবে একটা ব্লাড নিলাম, সে যদি নর্মালি ক্লট করবে, কারণ ইন্টারসেক পাথওয়ে অ্যাক্টিভেট হয়। কিন্তু এক্সটেন্সিক পাথ, আমরা 3 নাম্বারটা কি বললাম, টিস্যু ফ্যাক্টর, ও আসে হচ্ছে টিস্যু থেকে। ওকে মানে টিস্যু থেকে জিনিস দিতে হইতেছে ও পাথওয়েকে অ্যাক্টিভেট করতে হইলে। তাহলে ও তো ব্লাডের নিজের কম্পোনেন্ট দিয়ে পারতেছে না। সহজ ভাষায় বোঝার জন্য এটাই এনাফ। ও তো নিজের কম্পোনেন্ট দিয়ে পারতেছে না, ওকে টিস্যু থেকে একটা কম্পোনেন্ট ধার করে নিয়ে আসতে হইতেছে। তো প্রথমে যখন ব্লাডটা নিজের কম্পোনেন্ট দিয়ে ক্লট করতে পারে, এই জন্য আমরা ওই পাথরটার নাম দিয়েছিলাম ইন্ট্রিনসিক। ব্লাডের ইন্ট্রিনসিক ব্যাপার, নিজের ভিতরের ব্যাপার। কিন্তু যখন ইন্ট্রিনসিকটা পারতেছে না, ইন্ট্রিনসিক ছাড়াও আরেকটা পাথে আবিষ্কার হইলো। প্রথমে ইন্ট্রিনসিক আবিষ্কার হয়েছে, ইন্ট্রিনসিক ছাড়াও যদি আরেকটা আবিষ্কার হয়, তার নাম কি দিবে, এক্সট্রিনসিক। এবং সেখানে আসলে এক্সটার্নাল ফ্যাক্টর লাগে। তাহলে আমরা এখান থেকে এখনই একটা জিনিস পড়ে নিই, সেটা হচ্ছে আমরা দুইটা টেস্টের নাম জানি ব্লিডিং ডিসঅর্ডারে। আমরা যদিও হিমোস্ট্যাসিসে ছিলাম, আবার ঢুকবো, কিন্তু এখানে যদি এটা বলেই ফেলছি তাহলে এখানে বলে হলে সুবিধা। রেসিডেন্সিতে এই প্রশ্নটা ফ্রিকুয়েন্টলি আসে যে কোন টেস্টে আমরা কোনটা থাকবে থাকবে না এরকম। আমি দুটো টেস্টের নাম জানি, একটা হচ্ছে পিটি, সরি, পিটি মানে প্রথম দিন টাইম, আর একটা হচ্ছে এপিডিটি, বা শুধু পিটিটিও বলা হয়। পার্শিয়াল থ্রোমোপ্লাস্টিন টাইম, একটা হচ্ছে প্রথম দিন টাইম। প্রথম দিন টাইম দিয়ে আমরা দেখি এক্সটেন্সিভ পাথওয়েটা ঠিক আছে কিনা, আর এপিটিটি দিয়ে দেখি আমরা ইন্টেন্সিভ পাথওয়েটা ঠিক আছে কিনা। পিটি দিয়ে দেখি এক্সটেন্সিভ পাথওয়ে ঠিক আছে কিনা, এপিটিটি দিয়ে দেখি ইন্টেন্সিভ পাথওয়ে ঠিক আছে কিনা। একটা ব্লাড নিলাম ধরা যাক, ব্লাড নিয়ে তার ভিতর যদি ক্যালসিয়াম, ফসফোলিপিড এবং সাথে এক্সটেন্সিভ ফ্যাক্টরের টিস্যু ফ্যাক্টর যদি যোগ করে দেই, একটা টেস্ট টিউবে ব্লাড নিলাম, নিয়ে তার ভিতরে ক্যালসিয়াম দিলাম, ফসফোলিপিড দিলাম, লাগবে তো এগুলো ব্লাড ক্লটের জন্য, সাথে টিস্যু ফ্যাক্টর জুড়ে দিলাম। এরপর যদি দেখি ক্লট ঠিক মতো হয়েছে, তার মানে কি এক্সটেন্সিভ পাথওয়ে ঠিক আছে, কারণ টিস্যু ফ্যাক্টর দিয়েছি, এই যে ফ্যাক্টর 3 অ্যাড করেছি। কিন্তু দেখলাম যে ফ্যাক্টর 3 অ্যাড করে মানে টিস্যু ফ্যাক্টর অ্যাড করার পরে ব্লাড ক্লট নেই, তার মানে পাথওয়ে ঝামেলা আছে। এই পাথওয়ে কোথাও না কোথাও ঝামেলা আছে। তাহলে যদি আমাদের কোশ্চেন আছে পরীক্ষায় যে কারো একজনের পিটি রেইজড, প্রথম টাইম রেইজড, তাহলে কোন ফ্যাক্টরের সমস্যা, আমাকে দিল ফ্যাক্টর 11, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 5, ফ্যাক্টর 7, তাহলে পারবো না? অবশ্যই। তাহলে ওর সমস্যা হচ্ছে হয় দ্বিতীয় ফ্যাক্টরের সমস্যা অথবা সেভেনের সমস্যা। হ্যাঁ, বুঝি নাই। তাইলে তাইলে তার সমস্যা হচ্ছে হয় ফ্যাক্টর 3 তে অথবা। হ্যাঁ, ফ্যাক্টর 3 তো দিয়েই দিছি, অ্যাড করেই দিছি পরীক্ষার সময়। তাহলে আমার ঝামেলা কোথায়, হয় ফ্যাক্টর 7, অথবা 10, তাহলে তো অথবা সেভেনের 5, সমস্যা, বা অথবা টু, 7 10 অথবা 5 ওয়ান। 2 1 এই কয়টার মধ্যে সমস্যা। হ্যাঁ, এই যে এই দুটো সমস্যা, পরীক্ষার কোশ্চেন গুলো আসেই এটা। কিন্তু এটাই পোলাপান মুখস্থ করে আর কি, যে মুখস্থ করে যায়। এটা হয় মুখস্থ করার জিনিস নাকি? তারপর যদি বলে এপিটিটি রেইজ করে কোথায়, হুম, এই যে এইটা একটা, হ্যাঁ, যে এপিটিটি রেইজ করে কোথায়, তাহলে হয় এখানে ঝামেলা, এখানে ঝামেলা, এখানে কোথাও না, এই পাথওয়ে তো কোথাও ঝামেলা। ঠিক আছে। তো এরকম আরেকটা কোশ্চেন করে যে আপনার ওই যে প্রথম দিন টাইম অবস্ট্রাকটিভ জন্ডিসে বাড়ে। এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। অবস্ট্রাকটিভ জন্ডিসে প্রথম দিন টাইম বাড়ে, কেন বাড়ে, সেটাই মেকানিজম কি। তাহলে প্রথম দিন টাইম আমরা কি দেখি, এই পাথওয়ে, তাই না? এই পাথওয়ে দেখি না, এক্সটেন্সিভ পাথওয়ে বলে তো দিলাম। তো অবস্ট্রাকটিভ জন্ডিসে কি হয় আমরা জানি, যে কোথাও অবস্ট্রাকশন থাকে, কমন বাইল ডাক্তার ধরা যাক অবস্ট্রাকশন আছে,
গল ব্লাডার থেকে বাইল কমন বাইল ডাক্তার দিয়ে আর ইন্টেস্টিনে যাইতে পারতেছে না, ডিওড্রামে তো যাওয়ার কথা, যাইতে পারতেছে না। তো ডিওড্রামে তাহলে যদি, স্যার এখানে যে লিভারের যে কিছু ক্লটিং ফ্যাক্টর দেয় 2, 7, 9, 10, হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ 7 নাম্বারটা আসতে পারতেছে না, এই জন্য স্যার সমস্যা হচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে কোলাটিক কি বলে, বাইল যদি না আসতে পারে ইন্টেস্টিনে, তো বাইল হচ্ছে কি করে, ফ্যাট ইমালসিফিকেশন সাহায্য করে, ফ্যাট ইমালসিফিকেশন। তো ফ্যাট ইমালসিফিকেশন ঠিক মতো হবে না। ফ্যাট ইমালসিফিকেশন, ফ্যাট যদি অ্যাবজর্পশন ঠিক মতো না হয়, ফ্যাট সলিউবল যে ভিটামিন আছে সেগুলো অ্যাবজর্পশন হবে না। ফ্যাট সলিউবল ভিটামিন কি, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। তো ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে একটা ভিটামিন কে, ভিটামিন কে ঠিক মতো অ্যাবজর্পশন হবে না। আমরা জানি ভিটামিন কে ডিপেন্ডেন্ট কিছু ক্লটিং ফ্যাক্টর আছে, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 7, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 10। এগুলো ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর। তার মানে এরা ডেফিসিয়েন্সি হবে। এরা ডেফিসিয়েন্সি হলে কি প্রথম টাইম বাড়বে না? প্রথম দিনের পাথের জিনিসগুলো হ্যাম্পার হয়েছে না? পারবে। এটা একটা কোশ্চেন থাকে আর জি কি। স্যার, তাহলে এক্সটেন্সিভ পাথওয়ে বাড়বে। হ্যাঁ, তো এই জন্য প্রথম দিন তাহলে আমরা যদি টিস্যু ইনজুরি হয়, যেটা বললাম, টিস্যু ইনজুরি হইলে টিস্যু ফ্যাক্টর রিলিজ হবে, সে এক্সটেন্সিভ পাথকে অ্যাক্টিভেট করবে। এবং আরেকটা কথা বলা হয় না এখানে, সেটা হচ্ছে এই যে ভদ্রলোক ফ্যাক্টর 12, এইটাকে বলা হতো কন্ট্যাক্ট ফ্যাক্টর। কন্ট্যাক্ট ফ্যাক্টর, বা এটা একটা নাম হেসম্যান ফ্যাক্টর। কন্ট্যাক্ট ফ্যাক্টর বলা হয় ফ্যাক্টর 12, তারপরে ক্যালিক্রেইন, আরো কি জানি আছে যেগুলো বলে কন্ট্যাক্ট ফ্যাক্টর। কন্ট্যাক্ট ফ্যাক্টর মানে ও কোনো একটা সার্ফেসের কন্ট্যাক্টে গেলে অ্যাক্টিভেট হয়। এমনি তেমনি সার্ফেসের না, ওই যে আমরা যে এন্ডোথেলিয়াম যে রাপচার হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সাব এন্ডোথেলিয়াল ম্যাট্রিক্স, ও কন্ট্যাক্টে গেলেই ও অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে ও যদি অ্যাক্টিভ হয় তাহলে ইন্টেন্সিভ পাথ অ্যাক্টিভ হবে না? হবে। আবার টিস্যু ইনজুরি, জি কারণ স্যার। টিস্যু ফ্যাক্টর আছে টিস্যু, তাহলে এই পাথে অ্যাক্টিভেট হয়েছে। তাহলে আমাদের থ্রোম্বোসিসে দুইটা পাথে অ্যাক্টিভেট হলো, হইলে আলটিমেটলি কি হইতেছে, ফ্যাক্টর 10 অ্যাক্টিভেট হচ্ছে। সে আলটিমেটলি এখানে নিয়ে যাচ্ছে ফ্যাক্টর 1, মানে প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করতেছে। ফ্যাক্টর 2 সে আবার কি করতেছে, ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করতেছে। তাই তো আমাদের উদ্দেশ্য তো ফিব্রিন তৈরি করা শেষ পর্যন্ত, কারণ ব্লাড ক্লটকে আমাদের স্টেবিলাইজ করতে হবে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা এত কিছু করতেছে আমাদের শরীর। আমরা ছবিটা একটু দেখি এক নজর। এই যে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন মানে ফ্যাক্টর 3, 7 কে অ্যাক্টিভেট করছে। এই 7 কি করছে, ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করছে, এটা এক্সটেন্সিভ পথে। ফ্যাক্টর 10 আবার নানা কেসাকাইনি করে প্রথ্রম্বিনকে থ্রম্বিনে বানাইছে, থ্রম্বিন আবার ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করছে। এই ফিব্রিনটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বস্তু। আর ইন্টেন্সিভ পাথওয়ে কি, এই যে কন্ট্যাক্ট ফ্যাক্টর বললাম না, ফ্যাক্টর 12, হাই মলিকুলার কিনোজেন, ক্যালিকিনেট, এই কন্ট্যাক্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। এরা হচ্ছে কন্ট্যাক্ট ফ্যাক্টর, কন্ট্যাক্টে গেছে অ্যাক্টিভেট হয়ে গেছে, ওই যে সেই কোলাজেনের কন্ট্যাক্টে গিয়ে। ফ্যাক্টর 12 11 কে করবে, 11 9 কে, 9 আবার 8 এর সাথে নিয়ে 10 কে অ্যাক্টিভেট করবে, তারপর যা হবার তাই হবে। হ্যাঁ, এটা আমরা দেখলাম। এখন আমরা আবার আগের জায়গায় ফেরত ফেরত আসি, যেটাই আমরা বলতেছিলাম যে কি হবে এখানে। তাহলে আমাদের ব্লাডের এন্ডোথেলিয়ামে ইনজুরি হয়েছে, এই জায়গায়, এই জায়গায় ইনজুরি হয়ে গেছে। এখানে কি হয়েছে, ভন উইলিয়াম ফ্যাক্টর বাইন্ড করছে, এগুলো ভন উইলিয়াম ফ্যাক্টর। হ্যাঁ, তো ওর সাথে বাইন্ড করছে প্লেটলেট, বাইন্ড করে শেপ চেঞ্জ করছে, মানে অ্যাডহেশন হয়েছে, অ্যাডহেশনের শেপ চেঞ্জ করছে এবং রিলিজ করছে, রিলিজ রিয়াকশন। সে আবার নতুন নতুন রিক্রুট করছে প্লেটলেটকে, তারা এসে বাইন্ড করছে, তারা সে মানে এটা গলায় প্লেটলেট অ্যাগ্রিগেশন, সে আবার রিলিজ রিয়াকশন, সে আবার প্লেটলেট অ্যাগ্রিগেশন, এইসব করছে। এদিকে আবার টিস্যু ফ্যাক্টর, টিস্যু ইঞ্জুরির কারণে রিলিজ হয়েছে, সে এক্সটেন্সিভ পাথওয়ে অফ কোয়াগুলেশনকে অ্যাক্টিভেট করে মাঝখানে ফিব্রিন ডিপোজিট করছে, আবার ইন্টেন্সিভ ফ্যাক্টর অ্যাক্টিভ করে সে ফিব্রিন ডিপোজিট করছে। পরে এই যে এটা তখন একটু শক্তপুক্ত হয়ে গেল, এই যে শক্তপুক্ত হইলো ক্লটটা, এটার নাম হচ্ছে সেকেন্ডারি হিমোস্ট্যাটিক প্লাগ। এই হচ্ছে বেসিক কথা। এখন আমরা একটু দেখব এর সমস্যা কোথায় কোথায় হতে পারে। আমার মনে হয় আর ডিটেলস এটা জানা লাগবে না, যথেষ্ট ডিটেলস বলে ফেলছি। এই যে ভন উইলব্রেন ফ্যাক্টর আমি আঁকলাম, একদিকে হচ্ছে সাবমেটেরিয়াল কোলাজেন, একদিকে হচ্ছে প্লেটলেট। এই যে প্লেটলেট বাইন্ড করে ভন উইলিব্রেন ফ্যাক্টরের সাথে। আচ্ছা, তার আগে বলি, কারো যদি ভন উইলিব্রেন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকে, যেটাকে বলি ভন উইলিব্রেন ডিজিজ, তাহলে তো এই বাইন্ডিংটা হবে না। ভন উইলিব্রেন ফ্যাক্টর যদি ডেফিসিয়েন্সি থাকে, তাহলে এই জিনিসটা ঘটবে না, তাহলে তার ব্লিডিং ডিসঅর্ডার হবে, তাহলে প্লেটলেট বাইন্ড করতে পারবে না। প্লেটলেটের সাথে সম্পর্ক কার, ব্লিডিং টাইমের। তাহলে ভন উইলিব্রেন ডিজিজ থাকলে তার ব্লিডিং টাইম, মানে ব্লিডিং ঠিক মতো বন্ধ হবে না, যার কারণে ব্লিডিং টাইমটা বাড়বে। এখন ভন উইলিয়াম ফ্যাক্টর ক্যারিয়ার প্রোটিন হিসেবেও কাজ করে ফ্যাক্টর 8-এর।
কোয়াগুলেশন ফ্যাক্টর 8 এর কেডিআর প্রোটিন হিসেবে কাজ করে। তাহলে ভন নিউরন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকলে কোয়াগুলেশন ফ্যাক্টর 8 এর ডেফিসিয়েন্সি থাকবে। কোয়াগুলেশন ফ্যাক্টর যদি 8 ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কোয়াগুলেশন পাথওয়ে হ্যাম্পার্ড হবে। আমরা জানি কোয়াগুলেশন পাথওয়ে হ্যাম্পার্ড হলে ক্লটিং টাইম বাড়বে, কারণ কোয়াগুলেশন ফ্যাক্টরের সাথে সম্পর্কিত ক্লটিং টাইম, প্লেটলেটের সাথে সম্পর্কিত ব্লিডিং টাইম। তাহলে ভন নিউরন ফ্যাক্টর একটা ডিজিজ যেখানে ব্লিডিং টাইমও বাড়বে, ক্লটিং টাইমও বাড়বে। ক্লিয়ার? তাহলে ভন নিউরন ডিজিজ গেল। এখন প্লেটলেট যে ভন নিউরন ফ্যাক্টরের সাথে বাইন্ড করে, স্যার এই যে এটা কি ক্লটিং টাইম বলবো নাকি এসিটির কথা বলবো? এপিডিটি ওটা আমরা যদি এপিডিটি পিটির কোশ্চেন আসে তাহলে সেই হিসেবে আমরা বলতে পারবো কোনটা বাড়ে কমে। কিন্তু ওই যে যেহেতু ফ্যাক্টর 8, 8 এর সাথে জড়িত এপিডিটির সাথে, সেটাও বাড়বে। কিন্তু কোশ্চেন গুলো এরকম অনেক সময় করা হয় যে ব্লিডিং টাইম ক্লটিং টাইম দুটোই বাড়ে কোন ডিজিজে, ভন ফ্যাক্টর এই সরি ভন ডিজিজ, তারপর ডিআইসি। মানে কোশ্চেন গুলো হয় এইভাবে, মানে অনেক সময় ভাইবে তো কোশ্চেন করে যে আচ্ছা বলেন ব্লিডিং টাইম বাড়ে কোথায়, হয়তো বললো আইটিপিতে বাড়ে, মানে ইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, নর্মাল থ্রোম্বোসাইটোপেনিয়াতে বাড়ে। ক্লটিং টাইম বাড়ে কোথায়, এই হিমোফিলিয়াতে ক্লটিং টাইম বাড়ে। এরকম তো ধরে যে দুটোই বাড়ে কোন ডিজিজে, তখন আপনি বলবেন ভলমিউলার ডিজিজ, তারপর মনোগ্রাম ডিআইসি। ডিজিজ। হ্যাঁ, ডিআইসি, এগুলোতে আর কি। তো কেন ভলমিউলার ডিজিজে দুটোই বাড়ে সেই ব্যাখ্যাটা দিলাম আর কি। এখন প্লেটলেট যে ভলমিউলার ফ্যাক্টরের সাথে বাইন্ড করে একটা রিসেপ্টর দিয়ে, নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন 1 বি, জিপি 1 বি, অনেকে বলে জিপি 1 বি 9। আমরা ছবিটা দেখলে মনে হয় ক্লিয়ার হবে। তবু একটু বলে নেই, এই প্লেটলেট বাইন্ড করলো ভলিউম ফ্যাক্টরের সাথে জিপি 1 বি দিয়ে। আর প্লেটলেট যে যে আরেকটা প্লেটলেটের সাথে বাইন্ড করলো মানে অ্যাগ্রিগেশন, তাহলে প্লেটলেট অ্যাডিশন হলো জিপি 1 বি দিয়ে, অ্যাগ্রিগেশন হয় আরেকটা রিসেপ্টর দিয়ে, তার নাম হচ্ছে জিপি 2 বি 3 এ। 2 বি 3 এ, 1 2 3 এ, 2 বি 3 এ দিয়ে। তাহলে প্লেটলেট অ্যাডিশন হইতেছে জিপি 1 বি 9 বা জিপি 1 বি দিয়ে, আর অ্যাগ্রিগেশন হইতেছে 2 বি 3 এ দিয়ে। এখন কারো যদি জিপি 1 বি ডেফিসিয়েন্সি থাকে জন্মগতভাবে, বা কারো যদি এটা ডেফিসিয়েন্সি থাকে, তাহলে এটা ডেফিসিয়েন্সি থাকলে প্লেটলেট অ্যাডেশন হবে না, এটা ডেফিসিয়েন্সি থাকলে প্লেটলেট অ্যাগ্রিগেশন হবে না, তাহলে ব্লিডিং ডিসঅর্ডার হবে। তাহলে সেই ডিজিজগুলোর নাম কি? এই যে 1 বি ডেফিসিয়েন্সি যদি থাকে, প্লেটলেট যদি অ্যাডেশন না হয়, এটার নাম হচ্ছে, এই ডিজিজের নাম হচ্ছে বার্নার্ড সোলিয়ার সিনড্রোম। বার্নার্ড সোলিয়ার সিনড্রোম। আর 2 বি 3 এর ডেফিসিয়েন্সি থাকলে যেটা হয় সেটার নাম হচ্ছে গ্লেন্সম্যান থ্রোম্বাস্থেনিয়া। গ্লেন্সম্যান থ্রোম্বাস্থেনিয়া। আমরা একটা ছবি দেখি। আমি তো যা আঁকছি এটা আসলে দেখার মতো, দেখার যোগ্যতা নাই ছবি, ভালো ছবি দেখায়। স্যার গ্লেন্সম্যানটা কোনটার জন্য বললেন স্যার? এই যে জিপি 2 বি 3 এ মানে হচ্ছে একটা প্লেটলেটের সাথে আরেকটা প্লেটলেটের যে অ্যাগ্রিগেশন হয়, প্লেটলেট যে ভলমিউলের সাথে বাইন্ড করে, সেটার জন্য বার্নার সোলিয়ার সিনড্রোম বললাম, মানে জিপি 1 বি ডেফিসিয়েন্ট থাকলে প্লেটলেটের সাথে প্লেটলেটের হয় জিপি 2 বি 3 এ, আসলে সরাসরি করে না, মাঝখানে ফিব্রিনোজেন থাকে। এই যে বাইন্ডিংটা, জিপি 2 বি 3 এ রিসেপ্টর যদি ঝামেলা থাকে, ডেফিসিয়েন্সি থাকে, তাহলে হচ্ছে গ্লেন্সম্যান থ্রোম্বাস্থেনিয়া। ছবি দেখাইতেছি, এই যে এখানে একটা দেখতে পারি। এই যে এই জায়গায় ইনজুরি হয়ে গেছে, রাপচার হয়ে গেছে, এন্ডোথেলিয়াম নাই, সাব এন্ডোথেলিয়াল ম্যাট্রিক্সের সাথে এই যেটা যে ভন উইলিয়ান ফ্যাক্টর বাইন্ড করছে, আর প্লেটলেট বাইন্ড করছে জিপি 1 বি দিয়ে। এই যে দেখা যাচ্ছে জিপি 1 বি। ইয়েস স্যার। তো এইটা ডেফিসিয়েন্সি থাকলে হবে যে বার্নার সোলিয়াস সিনড্রোম। ভন উইলিয়ান ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকলে হবে ভন উইলিয়ান ডিজিজ। এটা ডেফিসিয়েন্সি জন্য বার্নার সোলিয়াস সিনড্রোম। এই যে প্লেটলেট সাথে আরেকটা প্লেটলেট বাইন্ড করলো, মাঝখানে ফিব্রিনোজেন, এই যে রিসেপ্টর, এটার নাম হচ্ছে জিপি 2 বি 3 এ। এই যে জিপি 2 বি 3, এটা ডেফিসিয়েন্সি থাকলে হবে গ্লেন্সম্যান থ্রোম্বাস্থেনিয়া। এই যে লেখা আছে গ্লেন্সম্যান থ্রোম্বাস্থেনিয়া। এই যে বার্নার সোলিয়াস সিনড্রোম, এই ফিগারে সব আছে। আরো ডিটেলস দেখতে চাই, এই যে এরকম, এই যে ডিসরাপ্টেড এন্ডোথেলিয়াল টিস্যু, এর সাথে ভন উইলিয়ান ফ্যাক্টর বাইন্ড করছে। এই যে ডিসরাপ্টেড এন্ডোথেলিয়াল টিস্যু, এর সাথে ভন উইলিয়ান ফ্যাক্টর বাইন্ড করছে। আর এই যে প্লেটলেটের জিপি 1 বি, এই যে এটা ডেফিসিয়েন্সি থাকলে হচ্ছে বার্নার সোলিয়া। এই প্লেটের সাথে আরেকটা প্লেটের যে বাইন্ড করে, এটা নাম হচ্ছে অ্যাগ্রিগেশন। এই যেটা কিন্তু অ্যাডেশন, এই যে দেখেন প্লেটেড অ্যাডেশন। আর এই জিনিসটা হচ্ছে প্লেটের এই যে অ্যাগ্রিগেশন। একটার সাথে একটা বাইন্ড করছে, মাঝখানে ফিব্রিনোজেন। এই যে এই যে রিসেপ্টর, এটার নাম হচ্ছে 2 বি 3 এ। এটা ডেভিসিসের গ্লেনম্যান থ্রোম্বাস্থেনিয়া। ঠিক আছে? আমার মনে হয় যথেষ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। না হলে কোশ্চেন, আর কোনো কোশ্চেন আছে? না স্যার, বুঝছি স্যার। ওকে। তাহলে স্টেপগুলো আমাদের জানতে হবে কেন কি হয়, কোন ফ্যাক্টর থাকলে। আমার মনে হয় থ্রোম্বোসিস নিয়ে আমরা যথেষ্ট বলেছি। এখন তাহলে আমরা এখান থেকে একটা জিনিস তো শিখলাম অন্তত, যে আমাদের ব্লিডিং
থামানোর মেইন প্লেয়ার্স কারা? হ্যাঁ, তাহলে ব্লিডিং ডিসঅর্ডারের মেইন প্লেয়ার কারা? ব্লিডিং থামানোর মেইন প্লেয়ার কারা? একটা হচ্ছে ব্লাড ভেসেলস। হ্যাঁ, তারপর হচ্ছে এন্ডোথেলিয়াল সেল, প্লেটলেট। হ্যাঁ, এগুলোই তো। তো যখন আমরা ব্লিডিং ডিসঅর্ডার বলবো, তাহলে তিনটা কারণে ব্লিডিং ডিসঅর্ডার বলবো। একটা হচ্ছে ব্লাড ভেসেলের যদি ডিফেক্ট থাকে, এটা হচ্ছে প্লেটলেটের ডিফেক্ট থাকলে, আরটা হচ্ছে ওই যে ফিব্রিন যে ডিপোজিট করলো, কোয়াগুলেশন ফ্যাক্টর। এই তিনটা জিনিস মাথায় রাখবো। যে ব্লিডিং ডিসঅর্ডার, আমরা ব্লিডিং ডিসঅর্ডার নিয়ে এখানে বেশি কথা বলবো না, কারণ এটা এখানকার আলাপ না, এটা একটা হেমাটোলজির আলাপ। তবুও যেটা আমাদের মানে সম্পূরক তথ্য হিসেবে এসে গেছে, সেগুলো আলোচনা করতেছি। সেটা হচ্ছে, তাহলে ব্লাড ভেসেলের ডিফেক্ট থাকলে হতে পারে, প্লেটলেটের ডিফেক্ট থাকলে হতে পারে, কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফেক্ট থাকলে হতে পারে। তাহলে ব্লাড ভেসেলের কিছু ডিজিজ আছে, যেমন পারপুরা, এগুলোর ডিটেলসে যাবো না আমরা এখানে। তারপর হেলার ড্যানলস সিনড্রোম, কোলাজেন ডিফেক্ট থাকে। স্যার তারপর ওই তেলান্তোকসিয়া। হ্যাঁ হ্যাঁ, হেরিডিটারি হিমোরেজিক টেলাঞ্জাক্টেশিয়া, এইসব আর কি। তারপর হচ্ছে প্লেটলেট ডিফেক্ট হচ্ছে থ্রোম্বোসাইটোপেনিয়া হতে পারে, হয় প্লেটলেট কমে গেছে অথবা প্লেটলেট ঠিক আছে কিন্তু ফাংশন ঠিক নেই। যেমন একটু আগেই বললাম গ্লেনম্যান থ্রোম্বাসথেনিয়া, হইতে পারে প্লেটলেট তার ঠিক আছে কিন্তু তার তো ফাংশন ঠিক নেই, অ্যাগ্রিগেশন করতে পারতেছে না, এইসব হইতে পারে। অথবা হতে পারে কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি, যেটা বলে হিমোফিলিয়া, তারপর হচ্ছে ভন উইলিয়াম ডিজিজ, লিভার ডিজিজ, এইসব আর কি। তো এটা ডিটেলস বলবো না আমরা এই জায়গায়। তাহলে আমরা হিমোস্ট্যাসিস শেষ। এখন থ্রোম্বোসিস বা থ্রোম্বাস ফর্মেশন, এটা যদি আমি বলি যে বলে ফেলছি, তাহলে বিশ্বাস হবে তো নাকি? থ্রোম্বাস কেমনে ফর্ম হয় যে বলে ফেলছি, এটা কি বিশ্বাস হয়? হ্যাঁ, তাহলে মোটামুটি সব একই স্টোরি। থ্রোম্বাস কিভাবে ফর্ম হয়, এই স্টোরিটাই, এটাই স্টোরি যেটা বললাম এতক্ষণ। এইভাবেই থ্রোম্বাস ফর্ম হয়। এখন ওর কিছু আলাদা কথাবার্তা আছে যেগুলো আমরা বলবো। এই ছবিগুলো জাস্ট যে হেল্প করলাম, যদি পরে কোন ইউটিউবে দেখেন যাতে ছবিটা দেখা যায়, সেজন্য এটা একটু রাখলাম কিছুক্ষণ এই স্ক্রিনটা, যাতে ছবিটা দেখলে সুবিধা হয়। অনেক কিছু আছে এই ছবিতে একসাথে। তো আমরা কি যদি থ্রোম্বাসে যাবো, এগুলো আর করবো না, এগুলো মোটামুটি সবই বলে ফেলছি। আচ্ছা, ব্লাড ভেসেলে কেন ব্লাড ক্লট হয় না, এটার উত্তর কি? এটা শর্টকাট একটু উত্তর বলে যাই। সেটা হচ্ছে, প্রথমে বলেছিলাম যে ব্লাড ফ্লো থাকে ল্যামিনার ব্লাড ফ্লো। ল্যামিনার ব্লাড ফ্লো কি, এই ক্লাসে প্রথমে আলোচনা করেছি, ইনফ্লামেশন ক্লাসেও বলেছি, ওটা আর বলবো না। তারপর হচ্ছে এন্ডোথেলিয়াম ইনট্যাক্ট, ইনট্যাক্টনেস অফ এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম যেহেতু ইনট্যাক্ট, সেই জন্য আহ এটার কোনো ঝামেলা হয় না। হ্যাঁ, আর স্মুথ সারফেস, এটা আর কি। হ্যাঁ, ইনটেকনেস অফ এন্ডোথেলিয়াম সে। তারপর হচ্ছে স্মুথ সারফেস বলেছে, স্মুথনেস এটাও কথা। এখন যদি স্মুথ না হয়, যে প্রচুর এগুলো অ্যাডিশন মলিকুল যদি রিলিজ করতো। তারপর একটা ছবি দেখি, ছবি থেকে বলে জাস্ট শর্টকাট বলে যাবো, এই জন্য ছবিটা দেখাবো, তাছাড়া মুখে বলতাম। এই যে আমরা যদি এই ছবিটা দেখি, এই যে নর্মাল এন্ডোথেলিয়াম অনেক কিছু রিলিজ করে। তার মধ্যে একটা হচ্ছে হেপারিন লাইক মলিকুল। হেপারিন লাইক মলিকুল কি করে, এন্টি থ্রোম্বিন থ্রির সাথে বাইন্ড করে। তো আমরা নাম দেখতেইছি এন্টি থ্রোম্বিন, এন্টি থ্রোম্বিন। তো থ্রোম্বিনের নাম কি, নামই তো থ্রোম্বিন, প্রথ্রম্বিন থেকে থ্রোম্বিন হয়। থ্রোম্বিনের কাজই তো হচ্ছে ক্লট তৈরি করা, মানে এগুলো ক্লট তৈরি। ক্লকটাকে বাধা দিচ্ছে। হ্যাঁ, তাহলে বাধা দিচ্ছে, এন্টি থ্রোম্বিনের সাথে বাইন্ড করে থ্রোম্বিনকে সে ডিস্ট্রয় করে ফেলবে, এটা একটা ঘটনা। আর কি হতে পারে, টিস্যু ফ্যাক্টর পাথওয়ে ইনহিবিটর। টিস্যু ফ্যাক্টরের কাজ কি, ক্লট করা। তা ওর ওই পাথওয়েকে ইনহিবিট করতেছে, তাহলে এটা বুঝলাম। তারপর হচ্ছে থ্রোম্বোমোডিউলিন। থ্রোম্বোমোডিউলিন, শারমিনের মনে হয় ভিডিও অন করা, ভিডিওটা অফ করে না। থ্রোম্বোমোডিউলিন, তো থ্রোম্বোমোডিউলিন এই নামটা ইন্টারেস্টিং, কিন্তু নামের ভিতরে অনেক কিছু আছে। কি সেটা, নামটা দেখি আমরা। নাম কি, থ্রোম্বো, আর কি মডিউলিন। তাহলে ওর কাজ বোঝা যাচ্ছে কি, ওর কি কাজ, যে থ্রোম্বিনের ফাংশনকে মডিউলেট করে। এই ভদ্রলোক এমন একটা জিনিস, ও থ্রোম্বিনের ফাংশনকে এমন ভাবে মডিউলেট করে যে থ্রোম্বিনের আর নর্মাল কাজ করতে পারে না। এই জন্য ওর নাম থ্রোম্বোমোডিউলিন। তাহলে থ্রোম্বিনের কাজ কি আমরা জানি, ওর নামই তো বোঝা যাচ্ছে থ্রোম্বিন থ্রোম্বাস তৈরি করবে। কিন্তু এই থ্রোম্বোমোডিউলিন থ্রোম্বিনকে এমন ভাবে মডিউলেট করছে যে ও থ্রোম্বাস তৈরি করবে না, ও উল্টা কাজ করবে। উল্টা কাজ কি, এই যে কোয়াগুলেশন ফ্যাক্টরকে ইনঅ্যাক্টিভেট করবে। বুঝছি তো নাকি? আচ্ছা, তারপর হচ্ছে, এরপর আসি হচ্ছে পোস্টাগ্রেন এই যে এন্ডোথেলিয়াম, নর্মাল এন্ডোথেলিয়াম,
কিছু জিনিসপত্র রিলিজ করে, প্রোস্টাগ্ল্যান্ডিন I2, ওর অপর নাম হচ্ছে প্রোস্টাসাইক্লিন। তারপর নাইট্রিক অক্সাইড, আমরা জানি ভ্যাসোডাইলেশন করে নাইট্রিক অক্সাইড। তারপর এডিনোসিন ডাই ফসফাটেজ, এই যে টেজ, কিন্তু টেজ, এজ মানে কি এনজাইম, ও হ্যাঁ, কিন্তু মানে ওই এডিপি কে ভেঙে দেয়। হ্যাঁ, তার মানে এডিপি কে ভেঙে দেয়। তা আমরা একটু আগে কিন্তু বলেছি যে প্লেটলেট কি রিলিজ করে, দুইটা জিনিস মনে রাখলে, তার মধ্যে একটা হচ্ছে জি এডিপি, স্যার, এডিপি আর থ্রম্বোজেন একই। থ্রম্বোক্সিন A2। তাইলে এই যে এডিপি, এডিনোসিন ডাইফসফেটেজ, ও এখান থেকে এডিপি কে এডিপি ব্রেকডাউন করে। কেটে যাচ্ছে, তার মানে তার আমি মানে এটা এই পাচ্ছি। জন্য এডিপিটা গুরুত্বপূর্ণ। আর আসে টিপিএ। তাহলে আর এটা নিয়ে বেশি বলবো না, আমরা এতটুকুই এনাফ এখান থেকে বলা। ঠিক আছে, এরপর আমরা আসি থ্রোম্বাসের, তাহলে ভার্কোসটা একটা একটু বলি, দেখি ভদ্রলোক কি বলছে। থ্রোম্বাস কিভাবে ফর্ম হয়, থ্রোম্বোসিস কি। থ্রোম্বাসের ডেফিনেশন আগের বইয়ে ছিল, এখনকার বইয়ে নাই। তো আগের বইয়ে বা খালেক স্যারের বই থেকে আপনি দেখে নিতে পারেন যে থ্রোম্বাসের ডেফিনেশন কি। আচ্ছা, তো থ্রোম্বোসিস, আমরা এতক্ষণ যে মেকানিজম বললাম হিমোস্ট্যাসিসের, এই মেকানিজমেই থ্রোম্বোসিস হবে। কিন্তু এজেন্ট গুলো কি, কারা এদিকে হেল্প করবে, সেটা আমরা একটু বলার চেষ্টা করব, যে কোন এজেন্ট কিভাবে হেল্প করে, কোন ফ্যাক্টরটা কিভাবে থ্রোম্বোসিস ডেভেলপে হেল্প করে, সেগুলো আমরা বলে যাওয়ার চেষ্টা করব। এই যে আমরা দেখতেছি যে ভার্কোস্ট্রাইড, তো ভার্কো সাহেব অনেক কিছুই করছে, তার মধ্যে ভার্কোস্ট্রাইড আছে, ভার্কোস গ্ল্যান্ড আছে, আমরা জানি। ভার্কোস, একটা লিফ নোটকে ভার্কোস নোট বলা হয়, জানেন সেটা? জি স্যার, সুপ্রাস্টার্নাল। সুপ্রা এক্সটার্নাল নাকি সুপ্রা ক্লাভিকুলার না? জি স্যার, সরি স্যার, জি সুপ্রা স্যার, ক্লাভিকুলার লিম্ফ সুপ্রাস্টার্নাল। নোড, মেনাস্টেটিক আর কি, মেনাস্টেটিক লিম্ফ নোড এমনি, দেশের লিম্ফ নোড আসলে ওই হিসেবে না। জি স্যার, স্টমাকের, মেটাস্টেটিক। কোলনের এদিকের ক্যান্সার যদি সুপ্রা ক্লাভিকুলার লিম্ফ নোডে যায় আর কি। আচ্ছা, তো আমরা এখান থেকে যা দেখবো সেটা হচ্ছে, ভার্কোস্ট্রাইড বলা হচ্ছে তিনটা জিনিস, একটা হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি, একটা হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি, তারপর হচ্ছে অ্যাবনর্মাল ব্লাড ফ্লো, আর হচ্ছে হাইপার কোয়াগুলেবিলিটি অফ ব্লাড। তাহলে এখান থেকে অনেক জিনিস বুঝতেইছি, এন্ডোথেলিয়াল ইনজুরি যদি হয়, এন্ডোথেলিয়াল ইনজুরি শব্দটা আসলে যতটা সহজ, ততটা সহজ আসলে জিনিসটা না। কারণ এন্ডোথেলিয়াল ইনজুরি শুধু না, কথাটা আসলে হওয়া উচিত ছিল এন্ডোথেলিয়াল ইনজুরি আর অ্যাক্টিভেশন অথবা ডিসফাংশন। কারণ এন্ডোথেলিয়াল ইনজুরি সবসময় আমরা যেমন মনে করি, ইনজুরি বলতে একটা ব্লাড ভেসেলের ইনজুরি হয়েছে মানে কি, তাহলে এন্ডোথেলিয়াম ছিঁড়ে গেছে, রাপচার হয়ে গেছে বা উঠে গেছে, এরকম না। অনেক সময় এন্ডোথেলিয়াম ঠিকঠাক আছে, কিন্তু ও অ্যাক্টিভেটেড হয়ে গেছে বা ও ডিসফাংশনাল হয়ে গেছে, তখনও হবে এই থ্রম্বাস ফর্মেশন। তো অ্যাক্টিভেশন বা ডিসফাংশন মানে কি সেটা আমরা পরে বলতেছি, আপাতত এতটুকু দেখি। তাহলে এন্ডোথেলিয়াল ইনজুরি যদি হয়, সে অ্যাবনর্মাল ব্লাড ফ্লো ক্রিয়েট করতে পারে, তারপরে অ্যাবনর্মাল ব্লাড ফ্লো এন্ডোথেলিয়াল ইনজুরি করতে পারে। আবার এন্ডোথেলিয়াল ইনজুরির কারণে হাইপার কোয়াগুলেবিলিটি হতে পারে, অ্যাবনর্মাল ব্লাড ফ্লোর কারণে হাইপার কোয়াগুলেবিলিটি হতে পারে। এখন এগুলো একটু বলার চেষ্টা করবো কেন কি হয়। ধরা যাক এন্ডোথেলিয়াল ইনজুরি যদি আমাদের নর্মাল ফিজিক্যাল ট্রমা হয়, হইতে পারে, অথবা এই যে অ্যাক্টিভেশন বা ডিসফাংশন বললাম। ধরা যাক একটা এন্ডোথেলিয়াম, নর্মাল এন্ডোথেলিয়াম, এটা একটা এন্ডোথেলিয়াম আছে, তো ওই এন্ডোথেলিয়াম ঠিকঠাক আছে, কিন্তু ও প্রচুর পরিমাণে অ্যাডহেশন মলিকুল এক্সপ্রেস করতেছে। অ্যাডহেশন মলিকুল, ওই যে বললাম এন্ডোথেলিয়ামে তো অনেক অ্যাডহেশন মলিকুল থাকে, যেমন ভলিউম ফ্যাক্টর বললাম, তারপর হচ্ছে সিলেক্টিন, পি সিলেক্টিন, ই সিলেক্টিন। তো প্রচুর পরিমাণে অ্যাডেশন মলিকুল রিলিজ করতেছে, তাহলে ঝামেলা না, ওখানে প্রচুর জিনিসপত্র অ্যাডেশন হবে। অথবা প্রচুর প্রোকোয়াগুলেন্ট রিলিজ করতেছে। প্রোকোয়াগুলেন্ট মানে যে কোয়াগুলেশন হেল্প করে, এন্টি কোয়াগুলেন্ট মানে যে কোয়াগুলেশন বাধা দেয়। বা প্রোথ্রম্বোটিক, যে থ্রম্বাস ফর্মেশনে হেল্প করে, অ্যান্টি থ্রম্বোটিক, যে থ্রম্বাস ফর্মেশন প্রিভেন্ট করে। তো ও যদি এন্ডোথেলিয়াল সেল যদি কোনো কারণে অ্যাক্টিভ হয়ে প্রচুর পরিমাণে প্রোথ্রম্বোটিক এজেন্ট রিলিজ করে, তাহলে ঝামেলা। একটু আগে দেখাইলাম ব্লাড ভেসেলে নর্মালি এন্ডোথেলিয়াম কিভাবে মেনটেন করে যাতে ভেসেলের ভিতরে ক্লট না হয়, এবং সে সেটা মেনটেন করতে পারতেছে না, সে আরো প্রো থ্রম্বোটিক এজেন্ট রিলিজ করতেছে, তাহলে কি থ্রম্বোস ডেভেলপ করবে। এইটাই হচ্ছে এন্ডোথেলিয়াল অ্যাক্টিভেশন বা ডিসফাংশন। অনেক কিছুতে সরাসরি এন্ডোথেলিয়াম ইনজুরি হবে না, যেমন স্মোকিং, সিগারেট স্মোকার যদি হয় কন্টিনিউয়াসলি, দেখা যায় সিগারেট স্মোকারদের এরকম এন্ডোথেলিয়াম প্রচুর পরিমাণে প্রোথ্রম্বোটিক এজেন্ট রিলিজ করে বা অ্যাডিশন মলিকুল রিলিজ এক্সপ্রেস করে, তখন এই স্টিকিনেস বাড়ে এন্ডোথেলিয়ামের, মানে আঠালো হয়ে যায় বলা যায়, তখন এই থ্রম্বস ডেভেলপমেন্টে হেল্প করে। তারপরে যে হাইপার কোলেস্টেরোলেমি, ও কি করবে, হাইপার কোলেস্টেরোলেমি বা ইনফ্লামেশন, ও কি করবে, সরাসরি এন্ডোথেলিয়াল ইনজুরি করতে পারবে হাইপার কোলেস্টেরোলেমিয়া? তা করবে না, ও আসলে করবে কি, ওই যে এন্ডোথেলিয়াল অ্যাক্টিভেশন বা ডিসফাংশন। তাহলে ঘটনাগুলো বোঝা যাচ্ছে। বা হোমোসিস্টিনেমিয়া, হোমোসিস্টিন যদি বেড়ে যায়, হোমোসিস্টিন যদি বেড়ে যায়, ওই হোমোসিস্টিন এন্ডোথেলিয়াল অ্যাক্টিভেশন ডিসফাংশন করতে পারে।
তাহলে আমরা বুঝলাম কি যে এন্ডোথেলিয়াল ইনজুরি বা অ্যাক্টিভেশন বা ডিসফাংশন জিনিসটা কি। একটা হচ্ছে প্রোকোয়াগুলেন্ট বাড়ায় দিতে পারে, একটা হচ্ছে এই সরি প্রোথ্রম্বোটিক এজেন্ট, একটা হচ্ছে এন্ডোথ্রম্বোটিক এজেন্ট কমায় দিতে পারে। এইসব কারণে এই হোমোসিস্টিনের একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি বলা যায় কারো ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকলে হার্ট অ্যাটাক হইতে পারে, এটা কি বিশ্বাস হবে নাকি? ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকলে হার্ট অ্যাটাক হইতে পারে? না স্যার, নর্মালি কিন্তু বিশ্বাস হয় না। আমার বিশ্বাস হয় না। হইতে পারে, এটা কিভাবে হইতে পারে? ফলিক অ্যাসিড আমরা জানি ভিটামিন বি 12 মেটাবলিজম হেল্প করে নাকি? তো এই ভদ্রলোকেরা যখন কাজগুলো করে ফলিক অ্যাসিড আর ভিটামিন বি 12, তখন একটা জিনিস ঘটে, হোমোসিস্টিনকে মিথিওনিনে কনভার্ট করে একই সাথে। ওটা এখনো ছবি নাই, ছবি থাকলে দেখাতে পারতাম, দেখে নিয়ে এরপরে এই ঘটনার সাথেই মানে ভিটামিন বি 12 মেটাবলিজমের এই হোমোসিস্টিন মিথিওনিনে কনভার্ট হয়। তাহলে যদি ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকলে এই মিথিওনিনে কনভার্টটা হবে না, হোমোসিস্টিন জমা হবে শরীরে, মানে হোমোসিস্টিনেমিয়া হবে। হোমোসিস্টিনেমিয়া আবার এই যে এন্ডোথেলিয়াল সেলে প্রথম বিগ এজেন্ট, প্রথম প্রথম বুটিক এজেন্ট এক্সপ্রেস করতে সাহায্য করে। তাহলে ও থ্রোম্বাস তৈরি করতে পারে, যদি থ্রোম্বাসটা করোনারি আর্টারিতে হয় তাহলে আলটিমেটলি মাইক্রোটাল ইসকেমিয়া ইনফেকশন হইতে পারে আর কি। তাহলে এখন আসি অ্যাবনর্মাল ব্লাড ফ্লো। অ্যাবনর্মাল ব্লাড ফ্লো কি? হয় টার্বুলেন্স অফ ব্লাড ফ্লো অথবা স্ট্যাসিস অফ ব্লাড ফ্লো। হয় গতি বেশি হয়ে গেছে, নয় গতি কম হয়ে গেছে। এই এখন গতি বেশি হইতে পারে কখন? যদি কোনো একটা বাইফার্কেশন হয়, বা ধরা যাক এই যে টার্বুলেন্স, মনে করা যাক এটা একটা ব্লাড ভেসেলস, হ্যাঁ, এইখানে এক ভদ্রলোক একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ আছে, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ। তাহলে এইখানে প্রচুর ফোর্সফুলি যদি ব্লাড আসে, এখানে ধাক্কা খাবে না? ধাক্কা খাবে না? প্রচুর ফোর্সফুল একটা ব্লাড আসে, ধাক্কা খেয়ে এদিকে এই চিপা দিয়ে বের হয়ে যেতে একটা জেট তৈরি হবে না, ফোর্সফুল একটা টার্বুলেন্ট ফ্লো তৈরি হবে না? হইতে পারে। তাহলে এইভাবে টার্বুলেন্স ডেভেলপ করতে পারে। অথবা এই অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগে আলসার হয়ে গেছে, আলসারেটেড হয়ে গেছে। আলসারেটেড হইলে মানে কি, এই যে বললাম যে সাব এন্ডোথেলিয়াল ম্যাট্রিক্স হাইলি থ্রোম্বোজেনিক, তারপরে এই যে আলসারেটেড প্লাগ, এই যে কি বলে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ, এই যে ইন্টিমাল লেয়ারটা উঠে গেলেই ভিতরে যে জিনিসপত্র আছে এগুলো হাইলি থ্রোম্বোজেনিক, প্রচুর, মানে ওরা খুবই থ্রোম্বাস ফর্মেশনের জন্য অ্যাক্টিভলি কাজ করে। তো এখানে থ্রোম্বাস ফর্মেশনের কাজ শুরু হতে থাকবে, ব্লাড ফ্লো সে ধাক্কা মাক্কা খেয়ে এদিক সেদিক যে টার্বুলেন্ট ফ্লো তৈরি করবে। তাহলে টার্বুলেন্ট ফ্লো বুঝলাম। এখন স্ট্যাসিস কখন হইতে পারে? আচ্ছা একটা কথা বলি, আচ্ছা পরে বলতেছি। তাহলে স্ট্যাসিস কখন হইতে পারে? একটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, আমরা বলি বেড রেস্ট, তারপর প্রলং ইমোবিলাইজেশন, এগুলোতে স্ট্যাসিস হইতে পারে। আচ্ছা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে কেন স্ট্যাসিস হবে, কি মনে হয়? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন তো একটা একটা অ্যাট্রিয়ামে অনেক জায়গায় একটিভিক বিট তৈরি হয়। অ্যাট্রিয়ামটা আগের চেয়ে বেশি পরিমাণে বেশিবার কন্ট্যাক্ট করে, তাই না? ধরা যাক 100 200 300 400 বার বিট দিতেছে, তো তো টার্বুলেন্স ব্লাড ফ্লো হওয়ার কথা ছিল। তো আসলে কি কেন, স্ট্যাসিস কেন? স্যার আচ্ছা এমন কি হতে পারে যে এত হ্যাঁ, বেশি বিট যাচ্ছে এই জন্য আর কি কার্ডিয়াক আউটপুট কম? হ্যাঁ এটা একটা হতে পারে। কিন্তু ব্যাক, আচ্ছা ধরা যাক এটা একটা লেফট অ্যাট্রিয়াম, হ্যাঁ লেফট অ্যাট্রিয়াম, এইবার এইবার ধরা যাক লেফট অ্যাট্রিয়াম। তো সাধারণত এটা হয় কখন? যখন অ্যাট্রিয়াল ডাইলেটেশন হয়। রিউমেটিক হার্ট ডিজিজ ধরা যাক কারো হলো, কারো ধরা যাক রিউমেটিক ফিভার হলো, রিউমেটিক ফিভার হয়ে মাইটাল স্টেনোসিস হয়েছে, হ্যাঁ, ধরা যাক এটা মাইটাল ভালভ, হ্যাঁ, মাইটাল ভালভ স্টেনোজড, মানে মাইটাল ভালভটা আগে যে পরিমাণ নর্মালি খুলে যেত মাইটালের দরজাটা, এখন আর দরজাটা অত সহজে খুলতেছে না, টাইট হয়ে গেছে দরজাটা, স্টেনোজ হয়ে গেছে। তো অ্যাট্রিয়াম থেকে পাম্প করেই তো দরজাটা খুলতে হয়, মানে অ্যাট্রিয়াম থেকে চাপ খাওয়ার পরেই তো অ্যাট্রিয়াম কন্ট্যাক্ট করে চাপ খেয়েই তো ভালভটা খুলে যায়। ভাবটা খুলতেছে না, এক টিমের উপর চাপ বেশি পড়তেছে, বেশি চাপে অধিক চাপে তখন এই দরজাটা খুলতে হচ্ছে। তাহলে যদি মাইটাল স্টেনোসিস হয়, এক টিমের উপর চাপ পড়ে যাবে, এক টিমের উপর যদি চাপ পড়ে প্রেসার ওভারলোড হয়, তাহলে এক টিমের কি হবে? একটা অ্যাডাপ্টেশন ঘটবে, সেলুলার অ্যাডাপ্টেশন। কি সেটা? হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, নাকি মেটাপ্লাসিয়া, নাকি অ্যাট্রোফি? হাইপারট্রফি হবে, হ্যাঁ, অ্যাট্রিয়াল হাইপারট্রফি হবে, কারণ হচ্ছে হার্ট মাসল তো আর হাইপারট্রফি। ডিভাইড করতে পারে না, ডিভাইড করতে পারলে হয়তো হাইপারপ্লাসিয়া হইতো। তাহলে ওর উপায় হচ্ছে একটাই, হাইপারট্রফি হওয়া। তো অ্যাট্রিয়াম যখন হাইপারট্রফি হবে, আসলে অ্যাট্রিয়াম ডাইলেটেশন হবে, কারণ তাকে আগের চেয়ে কাজ বেশি করতে হচ্ছে, থিকনেসও বাড়তেছে, আবার ভলিউমও একটু বাড়ে। এত ডিটেলসে যেতে যাচ্ছি না।
তো অ্যাট্রিয়াম ধরা যাক একটু বাড়লো, এই যে, তাহলে অ্যাট্রিয়াম সাইজ বাড়লো, হ্যাঁ। এখানে এর মধ্যে কি আঁকবো, এখানে আঁকে আসলে বোঝা যাচ্ছে না কি আঁকতেছি কোথায়, বেশ কাগজে আঁকি। এটা আসলে অনেক জায়গায় কাজে লাগবে, তো ব্যাখ্যাটা বোঝা দরকার। সাদা কাগজটা করি। আচ্ছা, এখানে তো যেটা হচ্ছে হার্ট, হ্যাঁ। তো এটা আমরা রেখেছিলাম, এটা তাহলে অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, হ্যাঁ। তো লেফট অ্যাট্রিয়াম একটু ডাইলেশন হয়ে গেল, একটু বড় হয়ে গেল। ডাইলেশন হয়ে গেল, দেখেন তো এই যে জায়গাটা একটু বড় হয়ে গেল না, একটা পকেটের মতো তৈরি হলো না, পকেট, ডাইলেটেড হয়ে পকেটের মতো তৈরি হয়ে গেল না, পকেট, এই জায়গাটা গর্তের মতো, এই জায়গাটা স্ট্যাসিস হতে পারে। আর আমরা যেটা বললাম, যখন অ্যাটম ডাইলেটেড হয়ে যাবে, তখন এস এ নোডের ইম্পালসে তো সব ই করতো, এস এ নোডের ইম্পালসে কাজ হবে না, তখন দেখা যাবে অ্যাটমের নানা জায়গায় একটু ফোকাস তৈরি হয়েছে। তো এখান থেকে একটা ইম্পালস জেনারেট হতেছে, এখান থেকে হইতেছে, এখান থেকে হইতেছে, ওখান থেকে হইতেছে। তো এই এত ইম্পালসেস মানে চাপে পড়ে ও কোনো ইম্পালসই ঠিক মতো ম্যাচিউর হইতেছে না, সব প্রি ম্যাচিউর বিট তৈরি হইতেছে, ম্যাচিউর হইতেছে না। তখন তাহলে 300 400 বিট তৈরি করতেছে, কিন্তু অত আউটপুট নাই। তো দেখা গেলো হার্টটা এদিক ওদিক এর ওর চাপ চুপ খেয়েও আসলে একটু কিছুটা স্থিরই আছে বলা যায়, মানে রিলেটিভলি। ওই কারণে প্লাস এই যে পকেট তৈরি হলো অ্যাক্টিয়াল ডাইলেশনের কারণে, এই যে এখানে রিলেটিভ একটা স্ট্যাসিস তৈরি হতে পারে। এই কারণে অ্যাক্টিয়াল ফিব্রিলেশনে স্ট্যাসিস হলো থ্রোম্বাস ডেভেলপমেন্টের মেকানিজম। এখন আরো দু একটা পয়েন্টে আসি। মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এখানেও স্ট্যাসিস হয়। মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ধরা যাক এই যে এটা, এটা মায়োকার্ডিয়াম, তাই তো? লেফট ভেন্ট্রিকলেই তো হয় সাধারণত ইনফার্কশনটা। এই যে ইনফাক্টেড মায়োকার্ডিয়াম, এটা তো আসলে নন ফাংশনিং, নন কন্ট্রাক্টাইল, কারণ ইনফাকশন হয়ে গেছে। ওখানে তো ইনফাকশন মানে কি, কোয়াগুলেটিভ নেক্রোসিস। তো নেক্রোস টিস্যুতে তো ইম্পালস আসতেছে না, ইম্পালস না আসলে ও নন কন্ট্রাক্টাইল থাকতেছে। তো নন কন্ট্রাক্টাইল ও একটা পকেটও তৈরি করতে পারে, ওইখানে স্ট্যাসিস থাকতেছে, কারণ এই মাসল তো মুভ করতেছে না। এটা মুভ করলেও এই জায়গাটুকু তো মুভ করতেছে না, যে জায়গা ইনফাক্টেড, তাহলে ওটাও রিলেটিভ স্ট্যাসিস আছে। তাহলে ওখানে স্ট্যাসিসের কারণে হতে পারে। আর কিভাবে, এই যে মাসল মাইকোডেল, যে এন্ডোমেট্রিয়াম, এটা তো ইনফেক্টেড মানে নেক্রোসড মানে ডেড টিস্যু, মানে ও তো আসলে এন্ডোথেলিয়াম ইনজুর, তার মানে ওর ওয়ালও তো ইনজুর, তাহলে ওখান থেকে এন্ডোথেলিয়াল ইনজুরি দিয়ে হতে পারে। আর কি হতে পারে, এই যে অ্যাওটিক অ্যানরিজম, ফুলে গেছে, ডাইলেট হয়ে গেছে, এই জায়গাতে একটা স্ট্রেসিস হতে পারে, কাউন্টার কারেন্ট একটা স্ট্রেসিস, এদিক দিয়ে প্রচুর ফ্লো যাইতেছে, আর এদিক দিয়ে উল্টা একটা মেকানিজম, মানে ব্লাড আইসে এখানে একটু ঘূর্ণি পাক খেয়ে এই জায়গায় স্ট্রেসিস হয়ে থাকতেছে। এই হচ্ছে স্ট্রেসিসের মেকানিজম গুলো। এখন আমরা বলি যদি, যে তাহলে এই যে স্ট্রেসিস হয়ে যে থ্রম্বোসিস হইতেছে, এটা কিন্তু সাধারণত আর্টারি আর কার্ডিয়াক, সাধারণত আর্টারি এবং কার্ডিয়াক চেম্বারে স্ট্রেসিস দিয়ে থ্রম্বাস জেনারেট হয় না। যেহেতু আর্টারিতে প্রচুর ব্লাড ফ্লো থাকে, শিয়ার স্ট্রেস থাকে, আর্টারি বা কার্ডিয়াক চেম্বার এগুলোতে থ্রম্বাস তৈরি হতে হলে কোন ফ্যাক্টরটা লাগবে? তিনটা ভার্কোস্ট্রাইডের তিনটার মধ্যে কোনটা লাগবে বলেন দেখি, কেউ একজন, কোনটা লাগবে? কোন পাথরে দিয়ে এই আর্টারিতে থ্রম্বাস তৈরি হতে পারে, কোন ভার্কোস্ট্রাইডের কোন কোন কোনটা দিয়ে আর কি? আর্টারিতে থ্রম্বাস। হ্যাঁ হ্যাঁ, আর্টারিতে থ্রম্বাস তৈরি হবে ভার্কোস্ট্রাইডের কোন ফ্যাক্টরটা দিয়ে? আমি তো বলেই দিলাম যে স্ট্যাচিস দিয়ে হবে না। স্যার তাহলে তো স্যার স্ট্যাসিস। স্ট্যাচিস দিয়ে তো হবেই না, বললাম হয় না সাধারণত, কারণ স্ট্যাচিস হয়ে আর্টারিতে থ্রম্বাস হয় ডিফিকাল্ট, কারণ হচ্ছে আর্টারিতে ফোর্স বেশিই থাকে, আর্টারিতে আর্টারি স্ট্যাচিস ওইরকম হয় না। অ্যাথেরোস্ক্লেরোসিস, অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস তো হয়, হ্যাঁ, অ্যাথেরোস্ক্লেরোসিস দিয়ে যদি ইয়া হয়, ওই যে আলসারেটেড প্লাক, তাহলে টার্বুলেন্স অফ ব্লাড ফ্লো দিয়ে হইতে পারে। মূল কথা যেটা আমি বলতে চাচ্ছি, যে এই তিনটার মধ্যে কোনটা, অল্টারেশন অফ ব্লাড ফ্লো, হাইপার কোয়াগুলেবিলিটি, এন্ডোথেলিয়াল ইনজুরি, কোনটা দিয়ে আর্টারিতে থ্রম্বাস ডেভেলপ করবে? অ্যাবনর্মাল ব্লাড ফ্লো। ওটা তো বাদই দিলাম, আমি অ্যাবডোমেন ব্লাড ফ্লো তো বাদই দিলাম, যে যেহেতু স্ট্যাসিস ওর মধ্যে ছিল। এন্ডোথেলিয়াল ইনজুরি, হ্যাঁ, এন্ডোথেলিয়াল তাহলে ইনজুরি।
এন্ডোথেলিয়াল ইনজুরি অলমোস্ট বলা যায় যে এটা থাকতেই হবে। যদি অল্টারেশন অফ ব্লাড ফ্লো হয় তাইলেও এন্ডোথেলিয়াল ইনজুরি করেই হবে। মানে ধরা যাক ওই যে যেটা বললাম, যেটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক আছে ছবিতে আঁকলাম, যে ওখানে একটা টার্বুলেন্ট ব্লাড ফ্লো তৈরি হতেছে, সেই ব্লাডের জেট অফ ব্লাড, সেই ব্লাড ফ্লোটা গিয়ে যদি আরেক জায়গায় ইনজুরি করে, হ্যাঁ, সেই ব্লাড ফ্লোটা যদি আরেক জায়গায় ইনজুরি করে, তাইলে হতে পারে। ধরা যাক আমরা যদি এটাও চিন্তা করি, মনে করা যাক একটা আহ, একটা হার্ট ভিএসডি আছে ধরা যাক, কারো খুব মাইনর ওপেনিং একটা ভিএসডি, হ্যাঁ, খুব সামান্য ওপেনিং, খুব চিকন। তো লেফট ভেন্ট্রিকল থেকে এই চিকন ব্লাডটা যে একটা ফোর্সফুল ব্লাড ঢুকবে না এই এই ভেন্ট্রিকলে? ঢুকবে তো নাকি? ওকে যদি এখানে কন্টিনিউয়াসলি ইরিটেশন করে, এখানকার এন্ডোথেলিয়াল ইনজুরি হবে না? সেই এন্ডোথেলিয়াল ইনজুরি দিয়ে তারপর ওখানে থ্রম্বাস তৈরি হতে পারে। অথবা যে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক আঁকলাম, তাহলে টার্বুলেন্ট ব্লাড ফ্লো দিয়েও যদি হয়, আলটিমেটলি সেটার কজ হচ্ছে সেই টার্বুলেন্ট ব্লাড ফ্লো এন্ডোথেলিয়াল ইনজুরি করবে, তারপর সেখানে থ্রম্বাস এন্ডোথেলিয়াল হবে। ইনজুরি। হ্যাঁ। তাহলে এই যে হাইপারকোলেস্টেরোলেমিয়া এন্ডোথেলিয়াল ইনজুরি বা এন্ডোথেলিয়াল অ্যাক্টিভেশন বা ডিসফাংশন করবে বললাম যে মেকানিজমে, তারপর সেখানে থ্রম্বাস হবে। ইনফ্লামেশন, সাইটোকাইনস মিডিয়েটর রিলিজ করবে, এন্ডোথেলিয়াল অ্যাক্টিভেশন করবে, তারপর সেখানে হবে। মানে হচ্ছে এই এই পয়েন্টটা আর্টারি বা কার্ডিয়াক চেম্বারে হইতে হলে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। এই যে হাইপার কোয়াগুলেবিলিটি এইসব দিয়ে এন্ডোথেলিয়ামে, এই সরি আর্টারিতে হবে না, কি বলে, থ্রম্বাস ফর্মেশন হবে না। হাইপার কোয়াগুলেবিলিটি হইলে ব্লাডের মানে কোয়াগুলেশনের টেন্ডেন্সি বেড়ে যাবে, সেটা সেই টেন্ডেন্সি বাড়ে যাওয়াতে থ্রম্বাসটা হবে কোথায়? যেখানে ব্লাড ফ্লো কম, তাই না? এটা কি বুঝতে পারছি? যে আমার ঠিক আছে ব্লাড ক্লট করার টেন্ডেন্সি বেশি, কিন্তু এত বেশি ফ্লো তখন তো দাঁড়ানোর জায়গাই পাবে না। আর্টারিতে ফ্লো বেশি থাকার কারণে ও হাইপার কোয়াগুলেবিলিটি ওর বৈশিষ্ট্য দিয়ে ও দাঁড়ানোর জায়গাই পাইতেছে না। থ্রম্বাস হইতে হলে তার মতো ওকে জায়গাতে দাঁড়াইতে হবে, তারপর প্লেটলেটকে নিয়ে আসতে হবে, তারপর ফিব্রিনকে নিয়ে আসতে হবে। এই ঘটনাগুলো ঘটানোর সময় পাবে না। যার কারণে হাইপার কোয়াগুলেবিলিটি থ্রম্বাসটা করবে কোথায়? ভেইনে। স্ট্যাসিস থ্রম্বাস করবে কোথায়? মেইনলি মেইনলি ভেইনে। ভেইনে। ঠিক আছে। টার্বুলেন্স করবে কোথায়? ইয়েস স্যার। আর্টারিতে। কিন্তু কিভাবে করবে? ও আলটিমেটলি এন্ডোথেলিয়াল, বাই এন্ডোথেলিয়াল ইনজুরি। হ্যাঁ, অথবা এন্ডোথেলিয়াল অ্যাক্টিভেশন বা ডিসফাংশন, যাই বলি। এই ব্যাপারটা ক্লিয়ার? ইয়েস। হ্যাঁ। এখন তাহলে আমরা একটু আর্টারি আর ভেনাসের তাহলে থ্রম্বোসিসের একটু পার্থক্য দেখি, যে কোনটা কি রকম হবে। একটু বলেন শুনি, তারপর আমি ছবি আঁকতেছি। একটু বলেন দেখি। স্যার আর্টেরিয়াল থ্রোম্বাসের কারণ হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি, হুম, আর ভেনাস থ্রোম্বোসিসের কারণ হতে পারে হাইপার কোয়াগুলেবিলিটি বা স্ট্রেসিস। স্টেসিস। তারপর আচ্ছা, তো আমরা এখন দেখি। হ্যাঁ, এই যে ধরা যাক এটা আর্টারি, হ্যাঁ, ব্লাড এদিক থেকে এদিকে যাচ্ছে, ব্লাডের ডিরেকশনটা মাথায় রাখা জরুরি, এটা ব্লাড এদিক থেকে এদিকে যাচ্ছে। তো আমার এখানে এন্ডোথেলিয়াল ইনজুরি হয়েছে, ছিঁড়ে গেছে, হ্যাঁ, এখানে এন্ডোথেলিয়াল ইনজুরি হয়েছে, প্লেটলেট এসে বাইন্ড করছে, তারপর এখানে অ্যাগ্রিগেশন অ্যাগ্রিগেশন হয়ে ফিব্রিটিন জমা একটা থ্রম্বাস তৈরি হয়েছে। এখন এই যে একটা শিয়ার স্ট্রেস, প্রচন্ড পরিমাণ ব্লাড ফ্লো, প্রচুর গতি, এই গতিতে যদি আমি একটা থ্রম্বাস ফর্ম করতে চাই, তাহলে অবশ্যই প্লেটলেট লাগবে। হুম। মানে যেটা বললাম যে হাইপার কোয়াগুলেবিলিটি বা স্ট্যাসিস দিয়ে এই জায়গায় হবে না। তাহলে প্লেটলেট প্রথমে গিয়ে এখানে শক্ত করে বাইন্ড হওয়া লাগবে, তারপর ফিব্রিন লাগবে। তাহলে প্লেটলেট আর ফিব্রিন লাগবে, এটা আমরা বুঝলাম। তার মানে আর্টেরিয়াল থ্রম্বোসে প্লেটলেট, ফিব্রিন এগুলোর অ্যামাউন্ট বেশি থাকে। এই যে প্লেটলেট ফিব্রিন দিয়ে দিলাম, তো এদিক দিয়ে ব্লাড সেলগুলো গিয়ে আটকা পড়বে না? ব্লাড সেলগুলো ডাব্লিউবিসি, আরবিসি, এগুলো তো আটকা পড়বে। তার মানে থ্রম্বাসের যদি কম্পোনেন্ট কেউ জিজ্ঞেস করে, তাহলে কিন্তু শুধু ওই প্লেটলেট ফিব্রিন যে আমরা মেকানিজম বললাম ওটাই কিন্তু না, ওর ভিতরে কিন্তু আরবিসি ডাব্লিউবিসি থাকবে। ঠিক আছে। আচ্ছা, কারণ এত ব্লাডই তৈরি মানে সার্কুলেটিং ব্লাডে তৈরি হইতেছে, তার কারণ সব সেলই থাকবে। তাহলে আর্টেরিয়াল থ্রম্বাসে এটা একটা থাকবে। এখন এই যে এখানে থ্রম্বাস তৈরি হইলো, এই যে থ্রম্বাস তৈরি হইলো, হওয়ার পরে এখানে একটা দেয়াল তৈরি হয়ে গেল না? আমরা একটা ড্যাম দিলাম, ফারাক্কা বাঁধের মধ্যে বাঁধ দিলাম মনে করেন, তো এখানে ড্যাম তৈরি হয়ে গেলো, দেয়াল তৈরি হয়ে গেল। তাহলে নতুন নতুন সেল এসে কোথায় আটকাবে? এখানে, এই পাশে আটকাবে নাকি? এই পাশে আটকাবে। তাহলে যদি থ্রম্বাসটা যদি এক্সটেন্ড হইতে হয়, তাহলে এইদিকে এক্সটেন্ড করবে।
ইয়েস। হ্যাঁ, এইদিকে এক্সটেন্ড করবে। তাহলে এটার নাম কি? পিছন দিকে গেল, রেট্রোগ্রেড নাকি? জি রেট্রোগ্রেড স্যার, ডিরেকশনে, রেট্রোগ্রেড ডিরেকশনে আর্টেরিয়াল থ্রোম্বাসটা এক্সটেন্ড করবে। তো রেট্রোগ্রেড ডিরেকশন মানে কি? এদিকে হার্ট কোন দিকে? হার্টের দিকে না? হার্ট তো দিকে নাকি? হার্ট থেকে তো পাম্প হয়ে বাইরের দিকে জি যাইতেছে। স্যার। তার মানে হার্টের দিকে। হ্যাঁ। কিন্তু যদি মানে ডিরেকশন বলি তাহলে রেট্রোগ্রেড ডিরেকশনে। এবং আর্টেরিয়াল থ্রোম্বাসে তাহলে কি বেশি থাকবে? প্লেটলেট আর ফিব্রিন। তাহলে আর্টেরিয়াল থ্রোম্বাসের কালারটা কিরকম হবে? হোয়াইট না রেড? হোয়াইট নাকি? হোয়াইট। হোয়াইট, কারণ প্লেটলেট ফিব্রিন বেশি, আর আদার সেল থাকবে, এবং পিছন দিকে গ্রো করবে। তাহলে আর্টেরিয়াল থ্রোম্বাস জি স্যার। বুঝলাম। এখন আসে ভেনাস থ্রোম্বাস। এটা একটা ভেইন, এই যেদিকে হার্ট, হ্যাঁ। তো ভেনাস, তাহলে ব্লাড ফ্লো কোন দিকে? এদিকে নাকি? ভেন থেকে হার্টে তো ভেনাস জি রিটার্ন স্যার। যাবে। তাহলে হ্যাঁ। এইখানে যে আমরা যে বললাম যে হাইপার কোয়াগুলেবিলিটি মেইনলি দায়ী, বা স্ট্যাসিস অফ ব্লাড ফ্লো, এন্ডোথেলিয়াল ইনজুরি অতটা না। যাক, ধরলাম যে কারো হাইপার কোয়াগুলেবিলিটি অফ ব্লাড আছে বা স্ট্যাসিস হয়ে গেছে, এই জায়গায় একটা ক্লট তৈরি হইতেছে, হয়েছে কোনো কারণে, ধরলাম ইনজুরি হইলে হইতেই তো পারে, ক্লট তৈরি হইতেছে। এইখানে কোন সেল বেশি থাকবে? প্লেটলেট বেশি থাকবে না অন্য কিছু বেশি থাকবে? এইখানে আরবিসি বেশি প্লেটলেট। থাকবে। আরবিসি বেশি আর থাকবে, হ্যাঁ? বেশি বেশি থাকবে। কারণ কি? আরবিসি বেশি ব্লাডে। হুম। সোজা কারণ হচ্ছে ব্লাডে আরবিসি বেশি। আর এখানে যদি ব্লাড জি হাইপার স্যার। কোয়াগুলেবল হয়ে গেছে, স্ট্যাসিস হয়ে গেছে, ব্লাডের গতি থেমে গেছে। গতি থেমে যাওয়া মানে সবার গতি থেমে যায়, থেমে থেমে গেছে হুম। নাকি? জি স্যার। সবার গতি তো থেমে গেছে। তো আরবিসির হ্যাঁ গতি স্যার। থেমে গেছে, ডাব্লিউবিসির গতি থেমে গেছে, প্লেটলেটের গতি থেমে গেছে। তো এখানে ক্লট যদি হয়ে যায়, এখানে যদি আমি কোনো একটা স্লো জিনিসকে যদি আমি এখানে আটকায় ফেলি, ভেনাস রিটার্ন যদি এদিক দিয়ে আর না যাইতে পারে, তাহলে কি হবে? তো কোন দিকে এই, সরি, মানে ক্লটটা কোন দিকে এক্সটেন্ড করবে? ও তো স্যার গেছেই। এদিকের যে ব্লাড গুলো আছে, এদিকের যে ব্লাড গুলো আছে, ওকে ধাক্কা দেওয়া কেউ থাকবে? না। ওকে ধাক্কা দিবে? ধাক্কা দিবে না, না, কিন্তু কেউ ধাক্কা দিতে পারবে না। আর্টারিতে কিন্তু এদিকে ফোর্সফুল ব্লাড আইসে কিন্তু এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে সবাই টেনে টেনে নিয়ে যাবে। জি আর স্যার। ভেনের তো আসলে ওই ধরনের ঘটনা নাই। ভেনে সাধারণত মিল্কিং হুম। অ্যাকশন হয়, ওই কাপ মাসল টাসল এইসব নানা দিয়ে। তো এগুলোকে ধাক্কা দেওয়া কেউ থাকবে না, তো ওরা কি করবে? ধাক্কা না পেয়ে ওরাও বসে পড়বে। ওরাও স্ট্যাটিক হয়ে যাবে। হ্যাঁ, তার মানে পুরোটা জুড়ে স্টেজ হয়ে যাবে। তাহলে ওর ডিরেকশন কোন দিকে? এদিকে, হার্টের জি দিকে। স্যার। জি কিন্তু স্যার। ব্লাড ফ্লো বিবেচনা করলে ওর ডিরেকশন ফ্লোর দিকে। তাহলে এটাকে বলবো আমরা মানে অ্যান্টেরোগেন। অ্যান্ট্রোগ্রেড, আর এটা হচ্ছে রেট্রোগ্রেড। ঠিক আছে। কিন্তু দুইটাই হার্টের দিকেই যাচ্ছে। হ্যাঁ, দুটো হার্টের দিকে যাচ্ছে। এবং যেহেতু এই যে এগুলো হাইপার কোয়াগুলেশন বা স্ট্যাসিসের কারণে হয়, দেখা যাবে পুরোটা থেমে পুরোটা ব্লক হয়ে গেছে। হ্যাঁ, পুরোটাই। যেহেতু গতি, একজন থামছে আমিও থেমে যাই, এই করতে গিয়ে একজন আরেকজনের সাথে লেগে পুরো থেমে গিয়ে দেখা গেলো একটা কাস্টের মতো তৈরি হয়েছে, কাস্ট। সম্পর্কগুলো কাস্টের জি মতো হয়ে যেতে পারে। আর তাহলে যদি আমরা বলি লুমেন অক্লুড করবে কোনটা বেশি? দুটোই করে, এও স্যার। করতে পারে, এও করতে পারে। কিন্তু এটা হচ্ছে ভেইনে ফ্রিকুয়েন্টলি, বেশি হবে। এটা হচ্ছে অলমোস্ট ইনভেরিয়েবলি। জি। কথাটা বোঝা গেছে? এটা জি স্যার। ফ্রিকুয়েন্টলি, এটা হচ্ছে অলমোস্ট ইনভেরিয়েবলি। এবং এটা কাস্টের মতো তৈরি করে। সিমটম টিমটম ডেভেলপ কিন্তু এটাতে একটু কম করে। কেন? কারণ এটা খুব স্লোলি হয়, আস্তে আস্তে হয়। ভেনাস দেখা গেল যে ডেভেলপ করতেছে, এরপর একটা সার্কুলেশন তৈরি হয়ে গেছে এর মধ্যে, এরকম হতে পারে। তো যাই হোক, আমরা অনেক কিছু জানলাম থ্রম্বোস নিয়ে, না নাকি? কারণ আমরা স্পেসিফিক জি স্যার। ঘটনাগুলো একটু দেখি। আমার কথা হচ্ছে যেগুলো বুঝতে হবে যাতে ভবিষ্যতে মানে মুখস্থ না করতে হয় আর কি। এই কোনটা অ্যাডজুকেট, কোনটা রেট্রোগেট, কোনটা এগুলো কেন হবে? এগুলো আমি জাস্ট মানে যাতে চিন্তা না করতে হয় আর কি। তাহলে আমরা একটু দেখি, হ্যাঁ, বইয়ের কথাগুলো দেখি, বই কি লিখছে। তাহলে এই তিনটা ঘটনা আমরা দেখলাম। এখন এই যে এন্ডোথেলিয়াল ইনজুরি বলেছিলাম, যে এন্ডোথেলিয়াল ইনজুরি আসলে আহ, এই যে কথাটা এখানে আছে, যে হার্ট এবং আর্টেরিয়াল সার্কুলেশনে এই সাধারণত এন্ডোথেলিয়াল ইনজুরি হতে হবে, যেখানে হাই রেট অফ ব্লাড ফ্লো আছে। ওর মেকানিজমটা এন্ডোথেলিয়াল ইনজুরি হয়ে হতে হবে। ঠিক আছে।
এই যে জি স্যার। প্রিরিকুইজিট, এটা একটা প্রিরিকুইজিট এন্ডোথেলিয়াল ইনজুরিটা, এসব জায়গায় হাই শিয়ার স্ট্রেস থাকে। সবই বইয়ের কথাবার্তা, আমি উল্টা কথাবার্তা মানে সাধারণত বাইরের কথাবার্তা কমই বলি। তো এই যে একটা কথা বলেছেন যে এন্ডোথেলিয়াল অ্যাক্টিভেশন বা ডিসফাংশন কি, এটা আমি পুরোটা ব্যাখ্যা দিয়েছি। সেই ব্যাখ্যা এখানে আছে। সে মানে অতটা ওইভাবে নাই, কিন্তু মোটামুটি এই কথাই বলছে তারা। তারপর অল্টার ব্লাড ফ্লো, টার্বুলেন্স অথবা স্ট্যাসিস। কি ঘটনা ঘটে, এই যে আমি বললাম না যে প্রমোট এন্ডোথেলিয়াল অ্যাক্টিভেশন, মানে এইটাও হইতে পারে যদি টার্বুলেন্স হয় কোনো কিছু দিয়ে। তারপর ল্যামিনার ব্লাড ফ্লো অল্টার হয়ে যায় স্ট্যাসিস হইলে, আমরা বলেছি ল্যামিনার ব্লাড ফ্লো কি। তারপর আরো কিছু কথাবার্তা আছে, আমরা যা বলেছি সব এখানে আছে। পলিস্যাথেমিয়া ভেড়া সিকেল সেল এনিমিয়ায় কি হবে? পলিস্যাথেমিয়া ভেড়ায় প্রচুর পরিমাণে আরবিসি বেড়ে যাবে। আরবিসি যদি বেড়ে যায় ভিসকোসিটি বাড়বে না? ভিসকোসিটি, জি স্যার। ভিসকোসিটি বাড়বে, ভিসকোসিটি বাড়লে ব্লাড ফ্লো বাড়বে না কমবে? গতি কমবে, মানে স্ট্যাসিস হবে। সিকেল সেল এনিমিয়াও তাই, সিকলিং হয়, ব্লক ক্লক করে, কম দাও। থেমে যায়। স্ট্রেসিস হ্যাঁ, হবে। হুম, আচ্ছা। তারপর সে জি হাইপার স্যার। কোয়াগুলেবিলিটি বললাম যে তার টেন্ডেন্সি, ব্লাড ক্লট হওয়ার টেন্ডেন্সি বেশি, এটা হচ্ছে হাইপার কোয়াগুলেবিলিটি। হ্যাঁ, কমন কজ কি, আমরা এগুলো অন্তত দুইটা জিনিস জানতে হবে, যে প্রাইমারি কিছু কজ আছে, সেকেন্ডারি কিছু ফ্যাক্টর কজ লেডেন। আছে। হ্যাঁ, ফ্যাক্টর লেডেন বা ফ্যাক্টর 5 মিউটেশন। ফ্যাক্টর লেডেন আসলে নেদারল্যান্ডের যে শহর, ওর নাম লেডেন, ওখান থেকে আসছে আর কি, ওখানে প্রথম ধরা পড়ছে আর কি। তো পয়েন্ট মিউটেশন হয়। তো ফ্যাক্টর লেডেন যেটা, মানে ফ্যাক্টর 5 মিউটেশন হলে হতে পারে, বা বিভিন্ন ফ্যাক্টর মিউটেশন হতে পারে, এগুলো পড়ার মতো তেমন কিছু নাই। এই যে সি, এস, এগুলো বলেছি আমরা। সেকেন্ডারি যে ফ্যাক্টর, এগুলো একটু বোঝার মতো আছে। সেটা কি, আমি কি বলেছিলাম, যে যদি প্রলং বেড রেস্ট থাকে কারো, প্রলং ইমোবিলাইজেশন, তাহলে তো নর্মালি তার স্ট্যাসিস। হ্যাঁ, সে পা ধরো যাক জি অ্যাক্সিডেন্ট স্যার। হয়ে পড়ে আছে। আম্মুকে জিজ্ঞেস কর দেখি আম্মু তোকে কতক্ষণ বলতে পারে। এই যে এসএস, যে তারপরে আইফোন ইনফরমেশন আপনি আমি দিব। কি করেন, মানে মিউট করেন আর কি। তো প্রলং বেড রেস্ট হইতে পারে। তারপর যে মায়োকার্ডিয়াল ইনফাকশন, মায়োকার্ডিয়াল ইনফাকশন বলছি না কেন হয়, স্ট্যাসিস অথবা এন্ডোথেলিয়াল ইনজুরি এর বলেছি। মাইন্ড ছিল আম্মু দূর থেকে আমি এসেছি। তারপর হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে কেন স্ট্রেস হয় ব্যাখ্যা দিয়েছি। টিস্যু ইনজুরি যদি হয়, সিভিয়ার টিস্যু ইনজুরি, সার্জারি বা ম্যাসিভ ফ্র্যাকচার বার্ন যদি হয়, তাহলে আমরা যদি ডিআইসি কেও করে থাকি, ডিসেমিনেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন, ওর ফ্যাক্টর, ওটা একটু পড়লে বুঝবো কেন এগুলো থ্রম্বোসিস করে। বিশেষ করে টিস্যু ফ্যাক্টর রিলিজ হয়, আমরা বলেছি টিস্যু স্যার ড্যামেজ হলে। ডিএইচডির প্যাথোজেনেসিস তো স্যার আমি, স্যার যখন পড়েছিলাম তখন স্যার হ্যাঁ, বুঝতে পারিনি। মানে শুধু আমি মনে রাখছি যে সবকিছু বাড়ে, কিন্তু ইসের ডিআইসি মানে বেসিক থ্রম্বোসাইটের কাউন্ট কমে যায়। প্যাথোজেনেসিস, আপু বলছে যদি টিস্যু ফ্যাক্টর রিলিজ হয়। মাস্টারের দেখছি একদম উঠতে পারে না। ওরা নুল এই মধ্যে আচ্ছা, হাঁটাহাঁটি করতে যায়। এক মিনিট। কোনো কিছু থাকে না। স্যার সবার কিছু মিউট করে দেন। হ্যাঁ, তারপরে কি করছে? নিজে হয়েছে। এস এস আইফোন। হ্যাঁ, পরে আমি বললো বাতাস খাইলাম। ঠিক আছে। কি দিয়ে ভাত খেয়েছো? তো সাগরের মাছ, মুরগির মাংস, পরে লাউ তরকারি, আর ওই যে জালি জালি, তুমি আবার ভাত খাবা? আমি তো অপশন। পরে অন্তত আমি তোমার জিজ্ঞেস করছি ভাত খাবো নাকি, তুমি বলছো তুমি খাবা, তুমি আম্মুকে বলছে ভাত বসাইতে, তাহলে তুমি আদা বাদা কথা বলো কেন? তুমি বলছো তুমি তাই আবার খাবো। খাবো। এক্সকিউজ মি, এস এস আইফোন একটু মিউট করবেন? আচ্ছা। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? স্যার ডিএইচডির প্যাথোজেনেসিস নিয়ে জিজ্ঞেস করছিলাম। আমার পেজ গেল তো, বুঝতে পারছি না। ঠিক আছে, আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, ডিএসসি প্যাথোলজি বলতেছিলাম যে এটা বেসিকলি যে যে কোনো কিছু হয়েই যদি, এটাও আসলে মানে সবই যে একেবারে স্বতঃসিদ্ধ ব্যাপারটা তা না। ডিএসসি প্যাথোজেনেসিস নিয়ে এখনো অনেক কথা আছে।
তারপরে কমন একটা জিনিস মনে রাখার জন্য যে যে কোনো ভাবে টিস্যু ফ্যাক্টর রিলিজ হয়। ধরা যাক ম্যাসিভ টিস্যু ইনজুরি টিস্যু ফ্যাক্টর রিলিজ হবে, বার্ন হলে টিস্যু ফ্যাক্টর রিলিজ হবে, সার্জারি হলে টিস্যু ফ্যাক্টর রিলিজ হবে। তারপরে যে প্রোডাক্ট অফ কনসেপশন, এরকম কিছু স্পেসিফিক জিনিসপত্র আছে, কোবরা ভেনম ফ্যাক্টর, এরা হচ্ছে এই কোয়াগুলেশন পাথওয়েকে অ্যাক্টিভেট করে। তো কোয়াগুলেশন পাথওয়েগুলো অ্যাক্টিভেট হইলে, সরি, তো নানা জায়গায় থ্রোম্বোসিস, থ্রম্বাস ডেভেলপ করবে, মানে মাইক্রো সার্কুলেশন, সারা শরীরে বিভিন্ন মাইক্রো সার্কুলেশনে বিভিন্ন মাইক্রো থ্রম্বাই তৈরি হবে। তো তাহলে এটা এটা একটা কোয়াগুলোপ্যাথি, বোঝা যাচ্ছে। তো অনেক যখন থ্রোম্বাই তৈরি হবে, থ্রোম্বাই তৈরি হওয়া মানে কি, প্রচুর প্লেটলেট, প্রচুর ক্লটিং ফ্যাক্টর এগুলো ইউজ হয়ে যাবে, মানে কনজিউম হয়ে যাবে। মানে কনজিউম করি আমরা যখন কনজিউমার। জি স্যার, তাহলে স্যার মানে একটি প্লেটলেট বা একটি ক্লটিং ফ্যাক্টর থাকে না, হ্যাঁ, তাহলে হচ্ছে কনজাম্পশন এই কোয়াগুলোপ্যাথি। জন্য এই টাইম গুলো বেড়ে যায়। হ্যাঁ, তখন এরা যখন কমে যাবে, তখন প্যারাডক্সিক্যালি আবার কি হবে, ব্লিডিং হবে, জি স্যার, তাই না? ব্লিডিং কারণ টাইম, ক্লটিং যেহেতু, টাইম হ্যাঁ, সবকিছু বেড়ে যায়। ক্লটিং এগুলোকে বাধা দেওয়ার কারণে ব্লিডিং হবে। তাহলে শুরু হয় হচ্ছে এটা কোয়াগুলোপ্যাথি হিসেবে, শেষ হয় হচ্ছে হিমোরেজিক ডিসঅর্ডার হিসেবে। এটাই মোটামুটি ডিআইসি। এই যে এখানেও কিন্তু ব্লিডিং টাইম, ক্লটিং টাইম দুটোই বাড়ে কেন? কারণ ওই যে দুটারই ঘটনা আছে। যাই হোক, সেটা তো আমরা না যাই, আর আগে এটা শেষ করি। তাহলে ক্যান্সার, ক্যান্সারে কি হয় যে কিছু কিছু ক্যান্সার প্রোকোয়াগুলেন্ট বা প্রোথ্রম্বোটিক এজেন্ট রিলিজ করে, যেমন মিউসিন। এই অ্যাডেনোকার্সিনোমা অফ স্টমাক, প্যানক্রিয়াস, কোলন, এরা মিউসিন রিলিজ করে, বা বিভিন্ন প্রোকোয়াগুলেন্ট প্রোথ্রম্বোটিক এজেন্ট রিলিজ করে। তারা বিভিন্ন জায়গায় থ্রম্বোস তৈরি করতে পারে। তো একটা কমন এক্সাম্পল হচ্ছে, আমরা অনেকেই নাম শুনবো টর্সিয়াস সাইন বা মাইগ্রেটরি থ্রোম্বোফ্লেবাইটিস, নাম শুনেছি কিনা। আরেকটা নাম বলা হচ্ছে থ্রোম্বোফ্লেবাইটিস মাইগ্রান্স। হ্যাঁ, এই টাইপের নাম, মাইগ্রেটরি। না স্যার, শুধু থ্রোম্বোফ্লেবাইটিসের নামটা শুনছি। হ্যাঁ, থ্রোম্বোফ্লেবাইটিস মাইগ্রান্স বা মাইগ্রেটরি থ্রোম্বোফ্লেবাইটিস। তো এখানে বলে নেই যে থ্রোম্বোফ্লেবাইটিস আর ফ্লেবোথ্রম্বোসিস পার্থক্য আছে। ফ্লেবস মানে ভেইন, থ্রোম্বোসিস সোজা হিসাব, ফ্লেবোথ্রম্বোসিস মানে ভেইনে থ্রোম্বাস। আর থ্রোম্বোফ্লেবাইটিস মানে থ্রোম্বো মানে থ্রোম্বাস, ফ্লেবস মানে ভেইন, আইটিস মানে ইনফ্লামেশন, মানে ভেইনে থ্রোম্বোসিস প্লাস ইনফ্লামেশন, এটা হচ্ছে থ্রোম্বোফ্লেবাইটিস। আর ফ্লেবোথ্রম্বোস, এটা অনেক সময় জিজ্ঞেস করে যে ফ্লেবোথ্রম্বোসিস আর থ্রোম্বোফ্লেবাইটিসের পার্থক্য কি। বেসিক পার্থক্য এটাই। এখন, একটা ইনফ্লামেশন আছে আর একটা ইনফ্লামেশন হ্যাঁ, নাই। এখন এই যে ক্যান্সার যেটা বললাম, ধরা যাক এরা এরকম প্রচুর প্রথম বডি ডিজাইন রিলিজ করে, তো এই শরীরের বিভিন্ন জায়গায় এরকম থ্রম্বাস তৈরি হয়, সেই থ্রম্বাস আবার রিজলিউট হয়ে যায়, ডিজলিউশন হয়ে যায়, আবার আর এক জায়গায় থ্রম্বাস তৈরি হয়। ওই যে মাইগ্রেটরি আর্থাইটিস আছে না, এরকম, মানে এক জায়গায় থ্রম্বাস হয়েছে, সেটা ডিজলিউশন হয়েছে, আর এক জায়গায় তৈরি হয়েছে, সেটা ডিজলিউশন হয়েছে। এরকম হয় হচ্ছে যে ক্যান্সারে, বিশেষ করে স্টোমাক, কোলন, এদের অ্যাডেনোকার্সিনোমা। তাহলে এইটাকে বলে টর্সিয়াস সাইন বা কি বললাম, মাইগ্রেটরি থ্রম্বোফ্লেবাইটিস। তারপর হচ্ছে ডিআইসি, তারপর হচ্ছে হেপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, এগুলো আসলে এখানে বলার জিনিস না। তারপরে হেপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া ছবি দেখা দুই এক মিনিট বলবো কথা। আদার রিস্ক ফ্যাক্টর যেগুলো আরো কিছু আছে, যেমন নেফ্রোটিক সিনড্রোম, হাইপার স্টোজেনিক স্টেট, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, সিকেল সেল অ্যানিমিয়া, স্মোকিং। আচ্ছা, এই যে হাইপার স্টোজেনিক স্টেট, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। স্ট্রোজেন যদি বেড়ে যায়, ও কিছু প্রোথ্রম্বোটিক এজেন্ট বাড়ায় দেয়, কিছু থ্রোম্বোটিক এজেন্ট, ওই কি বলে, অ্যান্টি থ্রোম্বোটিক কমায় দেয়। তো ওরাল কন্ট্রাসেপটিভ পিলের একই হিসাব। সিকেল সেল অ্যানিমিয়া বলেছি স্ট্রেসিস হয়। স্মোকিং, এটাও বলেছি একটু আগে কি হয়, অ্যাডভান্স এজ, এখানে ওই প্রোস্টাগ্ল্যান্ডিন বা প্রোস্টাসাইক্লিন এটা তৈরি কমায় যায়। মানে অ্যাডভান্স এই যে এন্ডোথেলিয়াল সেল প্রোস্টাগ্ল্যান্ডিন I2, যত বয়স বাড়ে মানুষের তত কম সিক্রেশন করতে পারে, এটা তো নর্মাল একটা সেলুলার এজিং প্রসেসও হয়। যার কারণে হচ্ছে বয়সের সাথে থ্রম্বোসিসের সম্পর্ক আছে। আজকে মনে হয় আমি বেশি দূর আগাইতে পারবো না। ইচ্ছা ছিল এমবুলাসটাও বলার, এমবুলাসটা বলতে পারবো না। এমবুলাসটা না বলতে পারলে, এই চ্যাপ্টার আসি আর এমবুলাস আর ইনফেকশন, এইটা আর বলবো না, নতুন ক্লাস শুরু করবো আর কি। মানে হয়তো জেনেটিক্স অথবা নিউ ক্লাসে দিই। এখন সবার কি মত, জেনেটিক্স এরপর কি জেনেটিক্স করবো নাকি আমরা? স্যার ইনফরমেশন স্যার, আমার স্যার ব্যক্তিগতভাবে স্যার ইনফরমেশন নিয়ে একটু প্রবলেম আছে স্যার। মানে আমি নিজে স্যার ওই পার্টটা ঠিকঠাক ভাবে পড়ে নিই স্যার। আচ্ছা, ইনফেকশন আমরা নাই, এই চ্যাপ্টার শেষে একটু প্রশ্নটা শুনে নিব। আর যদি আমরা শুরু করতে চাই জেনেটিক্স বা নিওপ্লাসিয়া, যারা আছেন তারা একটু ভোট দিতে পারেন বা চ্যাট বক্সে লিখে দিতে পারেন যে আপনারা কোনটা করতে চান, জেনেটিক্স নাকি নিওপ্লাসিয়া, কোনটা আগে করতে চান ক্লাস। আচ্ছা, তারপর হচ্ছে স্যার জেনেটিক্স স্যার। জেনেটিক্স। আর যদি কারো কোনো মত, নিওপ্লাসিয়া বলছে একজন, জেনেটিক্স বলছে একজন, আর হচ্ছে
জেনেটিক্স, আমি আবারও বলে রাখি, জেনেটিক্স যদি আপনার আশেপাশে কেউ থেকে থাকে, জেনেটিক্স হচ্ছে আমার খুবই 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 পছন্দের জিনিস। মলিকুলার বায়োলজি আমার খুবই পছন্দের। যদি কেউ জেনেটিক্স না বুঝে জেনেটিক্স ক্লাস করতে চায়, অবশ্যই তাকে আমার ক্লাসটা করতে জোর করে ধরে নিয়ে আসবেন আর কি। জেনেটিক্স সম্পর্কে সে কিছু জেনে যাবে আশা করা যায়। ঠিক আছে। তো হেপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া, এটা নিয়ে বেশি কিছু বলবো না। সেটা হচ্ছে সবার তো সমস্যা না, কারো কারো সমস্যা, আমরা জাস্ট ছবিটা ক্লিয়ার করবো। এই যে হেপারিন আমি দিলাম, এই হেপারিনটার এগেইনস্টে প্লেটলেট থেকে আসে প্লেটলেট ফ্যাক্টর 4, যেটা আমরা বলেছিলাম আলফা গ্রানুলসে থাকে। তো ওরা এর সাথে বাইন্ড করতে পারে, করলে এটাকে আবার এন্টিজেন হিসেবে ট্রিট করতে পারে। সবার না, কিন্তু সবার নাই ঘটনা। তো এন্টিজেন হিসেবে যদি ট্রিট করে, তাহলে বি সেল এটার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করবে। অ্যান্টিবডি তৈরি করলে সেই অ্যান্টিবডির সাথে বাইন্ড করবে। তাহলে এটা একটা কমপ্লেক্স, টোটাল একটা কমপ্লেক্স। মানে এই যে আইজিজি টাইপের অ্যান্টিবডি, এন্টি, এটার নাম হচ্ছে এন্টি হেপারিন প্লেটলেট 4 ইমিউনোগ্লোবিন। মানে হচ্ছে এইটা, এই যে হেপারিন আর এই যে প্লেটলেট 4, এই মিলে একটা কমপ্লেক্স। এই কমপ্লেক্সটা আবার প্লেটলেটের সাথে বাইন্ড করবে, করার ফলে প্লেটলেট অ্যাক্টিভেশন হতে পারে, অ্যাগ্রিগেশন হতে পারে, থ্রম্বোসিস করতে পারে। আবার এটা বাইন্ড করার কারণে এটাকে প্লেটলেট ম্যাক্রোফেজ, ওই যে অপসোনাইজেশনের মতো আর কি, এটাকে গিলে ফেলবে, গেলে ভেঙে ফেলতে পারে। তাহলে থ্রম্বোসাইট কমতে পারে, থ্রম্বোসাইটোপেনিয়া, আবার থ্রম্বোসিসও করতে পারে। এই নিয়ে আর বেশি কিছু বলবো না। আর অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম আসলে বলবো না এখানে। আর আর্টেরিয়াল থ্রম্বাস ভেনাস থ্রম্বাসের পার্থক্য বলে ফেলছি, ব্যাখ্যা সহ দিয়ে ফেলছি কেন কোনটা কি হয়, এগুলো যাতে মনে থাকে। হ্যাঁ, আর্টেরিয়াল থ্রম্বাস প্রাইমারিলি প্লেটলেট থাকে, এই জন্য একটু হোয়াইট কালার হয়, এবং সাধারণত টার্বুলেন্ট ব্লাড ফ্লো বা এন্ডোথেলিয়াল ইনজুরিতে হয়, রেট্রোগ্রেড ডিরেকশনে হয়। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্টলি অক্লুসিভ, কিন্তু ভেনাসটা হচ্ছে অলমোস্ট অলওয়েজ অক্লুসিভ। এই তো বলে ফেলছি এগুলো, ব্যাখ্যা দিয়েছি। তারপর হচ্ছে পোস্টমর্টম প্লট। আচ্ছা, লাইন অফ জ্যানটা বলা হয়নি। লাইন অফ জ্যান হচ্ছে একটা ল্যামিনেশন থাকবে। এটার সাইন ল্যামিনেশন বলতে ধরা যাক একটু আরবিসির জন্য লাল হবে, প্লেটের জন্য সাদা হবে। এই ল্যামিনেশনটা প্রমাণ করে যেটা জীবন্ত মানুষের এনজিওমাইটের সাথে জীবন্ত মানুষের শরীরে তৈরি হয়েছে, মানে পোস্টমর্টেম প্লট নয় আর কি। অ্যান্টিমর্টেম। হ্যাঁ হ্যাঁ, অ্যান্টিমর্টেম। তারপর হচ্ছে ভেজিটেশন, থ্রোম্বাই অন হার্ট ভালভ, এটার নাম হচ্ছে ভেজিটেশন। হ্যাঁ, যদি হার্ট ভালভে থ্রোম্বাই হয়, যেমন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে হয়, হার্ট ভালভে থ্রোম্বাই হইতে পারে দুইটা জিনিস হয়। একটা হচ্ছে যে আগে থেকেই তার যদি হার্ট ভালভ ড্যামেজ থাকে সেখানে হইতে পারে, অথবা কেউ গিয়ে ড্যামেজ করলো। যেমন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে আমরা দুইটা টাইপ করেছিলাম, মনে আছে কিনা, অ্যাকিউট আর সাব অ্যাকিউট। অ্যাকিউট করে হচ্ছে ধরা যাক স্টেফিলোকক্কাস কোনটা, অরিয়াস মনে হয়, হ্যাঁ। ও হচ্ছে হাইলি ভিরুলেন্ট অর্গানিজম, মানে ওর শক্তি বেশি। ও গিয়ে নর্মাল হার্ট ভালভে ড্যামেজ করে সেখানে মানে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস করতে পারে। আর হচ্ছে বাকিগুলো যেগুলো সাব অ্যাকিউট, এপিডার্মাইটিস, ভিরিডেন্স, ওরা হচ্ছে আগে ড্যামেজ থাকতে হয় হার্ট ভালভে, সেখানে গিয়ে বংশ বিস্তার করে, সেখানে গিয়ে ঘর বাড়ি পাতে আর কি। তো এরকম। তো ভেজিটেশন শব্দটা আসলে ভেজিটেবল ভেজিটেবল লাগে না শুনতে? ওই যখন আবিষ্কার হয়েছে তখন আসলে এটাকে দেখে ভাবছে যে ভেজিটেবলের গ্রোথের মতো, ফাঙ্গাল গ্রোথের মতো, ওই জন্য নাম দিছিল ভেজিটেশন। তো ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আবার নন ইনফেক্টিভও হয়, সেটাও এখানে বলবো না। উম, ও আরেকটা আছে মাইকোটিক অ্যানিউরিজম, সেটা কি এখানে? মাইকোটিক, আচ্ছা মাইকোটিক বলতেছে, হ্যাঁ। এটা থ্রোম্বাসের ফেট কি হতে পারে? থ্রোম্বাসের ফেট হচ্ছে প্রোপাগেশন। ওই যে যেটা বললাম, যে একটা থ্রোম্বাস আছে, সে কি বলে, বংশবৃদ্ধি বলা যায় আর কি, বিস্তার করতেছে আর কি, এক্সপান্ড করতেছে, প্রোপাগেট করতেছে। আর এটা হতে আরো পারে যে, বাড়তেছে। হ্যাঁ বাড়তেছে। আর এটা হচ্ছে এম্বোলাইজেশন। আমরা তো জানি এম্বোলাস কি, থ্রোম্বাস ভেঙে গিয়ে এটা এম্বোলাই, ছুটে গিয়ে আর এক জায়গায় গিয়ে আটকে ঘোরাঘুরি গেছে। করতেছে, এম্বোলাইজেশন। কিন্তু ডিজলিউশন, ডিজলিউশন হয়ে গেল আমরা বললাম। এরপর হচ্ছে অর্গানাইজেশন। অর্গানাইজেশন যেমন আমরা কি বলি সাধারণত, যখন আমরা প্রতিষ্ঠানকে অর্গানাইজেশন বলি, অর্গানাইজেশন জিনিসটাও তাই। প্রতিষ্ঠান যেমন একটা জায়গায় সেটেলড, বসে থাকে, স্থাপিত হয়ে গেছে, অর্গানাইজেশন জিনিসটা কিছুটা এরকম, যে একটা জিনিস অর্গানাইজড হয়ে গেছে, একেবারে ফিক্স, ও মনে হচ্ছে চেহারা সুরত নিয়ে নিয়ে ফেলছে। অর্গানাইজেশন রিক্যানালাইজেশন, থ্রম্বাসটা পুরোটাকে ব্লক করছে, সে ভিতরে আবার পাশ থেকে এন্ডোথেলিয়াল সেল গিয়ে ভিতরে গ্রো করে চ্যানেল বানায় ফেলছে, ভাস্কুলার চ্যানেল। এটা হচ্ছে থ্রম্বাস অর্গানাইজেশন রিক্যানালাইজেশন। আরেকটা হচ্ছে মাইকোটিক অ্যানিউরিজম বলে মনে হয়, মাইকোটিক, হ্যাঁ, মাইকোটিক অ্যানিউরিজম। সেটা হচ্ছে একটা থ্রম্বাস আছে,
থ্রম্বোসের ভিতরে যে বললাম যে এটা থ্রম্বোসের কম্পোনেন্ট কিন্তু শুধু প্লেটলেট আর ফিব্রিনে না, আরবিসি ডাব্লিউবিসি এগুলোও থাকে। ভিতরে ডাব্লিউবিসি গুলো যখন ডিস্ট্রাকটিভ এনজাইম রিলিজ করে, ভিতরে সেলগুলো ডিস্ট্রয় হয়ে নেক্রোজড হয়ে যেতে পারে, মারা যেতে পারে। সেখানে গিয়ে যদি কোনো ব্যাকটেরিয়া গিয়ে আবার বসতি স্থাপন করে, সেটা গিয়ে সে আবার ওই যে ভেসেল ওয়াল ড্যামেজ ট্যামেজ করে ওই জায়গাটায় অ্যানিরিজম হতে পারে, যেটাকে বলে মাইকোটিক অ্যানিরিজম। মাইকোটিক মানে ফাঙ্গাস মনে হয় না, মাইকোলজি যেমন। জি স্যার। আসলে ওটা দেখতে ওইরকম ছিল, যে নাম দিচ্ছে মাইকোটিক অ্যানিরিজম, কিন্তু হয় সাধারণত ব্যাকটেরিয়া দিয়ে। আচ্ছা, তো প্রথম বৈশিষ্ট্য থ্রম্বোফ্লেবাইটিস বলেছি কি, ডিআইসি এখানে বললাম না, ওটাও সাদা ইয়ার পড়া। এখন যদি পরের ক্লাসে, যদি এম্বুলাস পড়াইতে পারলাম না, এম্বুলাস এবং ইনফেকশন নিয়ে একটা ক্লাস নিয়ে আসতে পারে, অথবা জি স্যার, তাহলে জেনেটিক্স স্যার শুরু ভালো করা হয় স্যার। যেতে পারে। জেনেটিক্স, নিউপ্লাসিজম আমিও আসলে শেষ করতে পারলেই বাঁচি, কারণ হচ্ছে আমি কথা দিয়ে ফেলছিলাম বলে ক্লাসগুলো নিচ্ছি সত্যিকার অর্থে। লোকজন কম আসে বলে আসলে আগ্রহ পাচ্ছি না, আগ্রহ পেলে আসলে সবই নিতাম। তো আমারও একটা দায়বদ্ধতা থেকে আসলে কাজ নিচ্ছি। স্যার নেক্সট দিন স্যার জেনেটিক্স এর এম্বুলাস জন্য কোন ইনফরমেশনের ম্যাটেরিয়াল জন্য। ফলো করতে হবে কাইন্ডলি বলবেন। জেনেটিক্স যদি মানে একটা হচ্ছে যে আমি রবিনসের জেনেটিক্স পড়তে চাই, রবিনসের জেনেটিক্স অনেক কিছু আছে। আরটা হচ্ছে যে না, আমি শুধু জেনেটিক্স পরীক্ষায় যা লাগে তাই। বাংলাদেশে জেনেটিক্স এর অবস্থা খুবই খারাপ। বাংলাদেশে পরীক্ষায় লাগে শুধু অটোজোমাল ডোমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ কি ডিজিজ আছে সেটা মুখস্থ করা। কিন্তু যদি আপনি জেনেটিক্স বুঝতে চান তাহলে আমার ক্লাসটা করবেন। এই অটোজোমাল ডোমিনেন্ট রিসেসিভ ডিজিজ মুখস্থ করার জন্য আমি ক্লাস নিব না। আর যদি বুঝতে চান তাহলে আমি বলি সবচেয়ে ভালো বই হচ্ছে জেনেটিক্স এর বেসিকটা আগে নিবেন, সেটা হচ্ছে এবিসি বায়োকেমিস্ট্রি থেকে। আমার লাইফে আমি কিছু সেরা বই পড়েছি, তার মধ্যে এবিসি বায়োকেমিস্ট্রি একটা। এবিসি বায়োকেমিস্ট্রি একটা, তারপর লিন্ডা এস কস্টানজোর ফিজিওলজি একটা, তারপর লরেন্স সম্পর্কে ইমিউনোলজি একটা। এরকম কিছু বই আছে আমার লাইফ লাইফ চেঞ্জিং আর কি বলা যায় এই বইগুলো। তো আপনি এবিসি বায়োকেমিস্ট্রি পড়তে পারেন বেসিক নেওয়ার জন্য জেনেটিক্স এর। এরপর হচ্ছে জেনেটিক্স এর আর একটা বই আছে, এমেরির একটা বই। এটা পড়া লাগবে না, এটা আসলে আপনাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, বেশি বড় হয়ে যাবে। আমার মনে হয় বেসিকটা ই থেকে নিলেই হবে, এবিসি বায়োকেমিস্ট্রি থেকে নিলেই হবে। বাকিটা আমার ক্লাস করলে আশা করি বুঝবেন আর কি। আমিও একেবারে জেনেটিক্স এর জটিলে যাবো না, কারণ জেনেটিক্স আসলে আমার পড়ানোর ইচ্ছা কয়েকটা ক্লাস নিয়ে। মানে হচ্ছে জেনেটিক্স নিয়ে আসলে আমি মাঝে মধ্যে প্ল্যাটফর্মে বিভিন্ন পোস্ট লিখি, মাঝে মধ্যে দেখবেন আমি জেনেটিক্যাল বিভিন্ন টার্ম নিয়ে লিখি। তো আর প্ল্যাটফর্মে পোস্ট দিয়েই আসলে ক্লাসগুলো শুরু করা হয়েছে। তো জেনেটিক্স এ দেখি, চেষ্টা করি জেনেটিক্স এর ক্লাস নেওয়া যায় কিনা। জেনেটিক্স আসলে এক ক্লাসে কিছুই বোঝানো সম্ভব না, এটা একটা সমস্যা। জেনেটিক্স এর কয়েকটা ক্লাস নেওয়া দরকার, কিন্তু কয়েকটা ক্লাস নেওয়ার মতো মানুষের আগ্রহ থাকে না। দেখি, চেষ্টা করবো যদি প্ল্যাটফর্মে পোস্ট দেওয়া যায় জেনেটিক্স নিয়ে, তা দিতে পারি। আর সামনের ক্লাস জেনেটিক্স নিবো কিনা, বা এই যে এম্বোলাস ইনফেকশন নিবো কিনা, এটা একটু তো যদি না নেই এম্বোলাস ইনফেকশন, তাহলে জেনেটিক্স নিবো। আর যদি ক্লাসে থাকেন তাহলে ভালো। আর কেমন হইলো ক্লাস, কেমন লাগলো, এটা যদি একটু কষ্ট করে আপনাদের নিজেদের ওয়ালে বলেন বা আমার গ্রুপে বলেন, লেখেন, তাহলে আমার জন্য ইন্সপায়ারিং হয়। বুঝেনি যে দাতব্য চিকিৎসা বেশি দিন করা যায় না যদি ইন্সপিরেশন না থাকে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। জি স্যার। স্যার নেক্সট দিন স্যার এম্বুলাস এবং ইনফার্কশনের উপরে স্যার ক্লাস হ্যাঁ, বুঝি নাই। নেবেন স্যার please। স্যার নেক্সট দিন স্যার ইনফার্কশন আর দেন এম্বুলাসের উপরে ক্লাস নিলে ভালো হয় স্যার। আচ্ছা, ঠিক আছে। তবু ইনফেকশন নিয়ে কোনো কোশ্চেন যেটা মানে বুঝেন নাই বা এরকম কিছু এখন এই মুহূর্তে মনে আছে? স্যার আমি হচ্ছে এই রেড এম্বুলাস, কি বলে রেড ইনফার্কশন, হোয়াইট ইনফার্কশন, এইটা যে কেন হইলো বা ও আচ্ছা, কিভাবে, এইগুলো ওটা নিয়ে একটু আমার প্রবলেম শর্টকাট হচ্ছে। মনে রেখে আপনি পরে বইটা দেখেন, যদি এরপরে কোশ্চেন থাকে বলেন আর কি আমাকে। ট্রেড ইনফেকশন হচ্ছে, ধরা যাক আমার এই যেটা যদি আমি ধরি যে এখানে আমার ধরা যাক এই এই জায়গাটা ব্লক হয়ে গেছে, হ্যাঁ। ধরা যাক এটা তো আর্টারি না, তবুও বললাম আর কি। এই জায়গাটা ব্লক হয়ে গেছে, কিন্তু এদিক দিয়ে আমার কোলাteral সার্কুলেশন আছে, বা সফট টিস্যু হওয়ার কারণে এদিক থেকে ব্লাড চুয়ে চুয়ে এদিকে আসতে পারে। তো আমার এই জায়গাটা ব্লক হওয়ার কারণে যে জায়গাটুকু ইনফেক্টেড হয়ে গেছে, এদিক থেকে ব্লাড চুয়ে চুয়ে ঢুকতেছে বা আসতেছে। ইনফেকশন হয়েছে কিন্তু রেড হয়ে আছে। বিশেষ করে যাদের ডুয়াল সার্কুলেশন আছে, যেমন কোলন, এই যে লাং বা সফট টিস্যু যারা, এরকম এগুলো তো রেড হয়। মানে স্যার ওইগুলো এন্ড আর্টারি ইনফেকশন সেটা হইলে তো অন্য পাশ হোয়াইট। দিয়ে ব্লাড আসতেছে। তবুও যদি কোনো কোশ্চেন থাকে আমরা পরের দিন, হ্যাঁ, ঠিক আছে, বন্ধ করলাম, কারণ হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে তো। জি স্যার, থ্যাংক ঠিক ইউ আছে, স্যার। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ।